Therefore, it is not possible to connect transformers in different phasor groups, vector groups parallel. But I also told you that if we do some modification, a little modification, without changing the internal connection of the transformer, it is possible for some vector groups, some different vector groups transformer can be connected in parallel. So that with that we'll study the discussion for today. So we took an example of a transformer that is having YD11 connection and DY1 connection. So far I can remember, isn't it? Yeah, আমি ঠিক বলছি? Isn't it? So we took two transformers in different vector groups. One is YD11, another is DY1, and we know better that it is not possible to connect these two transformers in parallel because they are in different vector groups. One is having minus 30 degree phase displacement group, another is plus 30 degree phase displacement group, isn't it? So it is not possible to connect these two transformers parallel. Am I audible clearly? Yes, sir. Yes, sir. Okay. So these were the two transformers which we tried, but it is not possible to connect them parallel. Now today we'll discuss that how they can be connected parallel. So first we'll see that what are the connections. তো কানেকশনটা আমরা অলরেডি এই এর জন্য আমরা ট্রান্সফর্ম এই কানেকশন গুলো অলরেডি আমরা এঁকেছি আগে, সুতরাং সেখান থেকে যদি তোমরা একবার রিক্যাপ করো, you can find out, or if you have the class note, so you can find out that if I want to draw first YD11, আমরা প্রথমে YD11 ট্রান্সফর্মারটা দেখি যে ওর কানেকশন ডায়াগ্রামটা, ভেক্টর ডায়াগ্রামটা কিরকম আছে। আমরা এখানে কানেকশন ডায়াগ্রাম দিয়ে শুরু করছি, তার কারণ হচ্ছে আমরা অলরেডি জিনিসটা শিখে এসেছি, সেই জন্য আমরা কানেকশন ডায়াগ্রাম দিয়ে শুরু করছি, তাই না? তো আমাদের এখানে মার্কিং গুলো ছিল A1 A2, আমি ঠিক লিখছি কিনা তোমরা একটু ভেরিফাই করো তোমাদের ক্লাস নোটের সাথে। ইজ ইট ওকে? দেখো আমি ঠিক লিখছি? না স্যার, উল্টো হলো। Check with your class note. If I am wrong, then just tell me. Okay. Now, so here the it should be A1, A2. So B1, this is B2, C1, then C2. So now the line terminals are this. দেখো ঠিক আছে, এটা ভেক্টরটা যদি আমরা ড্র করি তাহলে এটা এইরকম হবে। কি আমি ঠিক এঁকেছি? দেখেছো তোমাদের নোটের সাথে মিলিয়ে? না স্যার, ভুল হচ্ছে। না, নোট নেই? কি হলো? স্যার ভুল হচ্ছে। কেউ রেসপন্ড করছো না? স্যার এটুর সাথে আমার কথা B1 হবে স্যার। হ্যাঁ স্যার, ভুল হয়েছে। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। বাকিদের কথা শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি।
হ্যাঁ, শুনতে পাচ্ছ না? না না শোনা স্যার, যাচ্ছে। আমরা শোনা যাচ্ছে, বাকিরা আপনার শুনতে কথা পাচ্ছি। শোনা যাচ্ছে। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আমার হয়তো স্পিকারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, যাই হোক। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? দেখি তোমরা কথা বলো দেখি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক। স্যার আপনাদের হ্যাঁ, স্যার। আপনার কথা শুনতে অসুবিধা হচ্ছে না, কিন্তু হচ্ছে আমাদের কথা আপনি বোধ মনে হয় হয় আপনাদের আমাদের কথা আপনার না শুনতে শুনতে না অসুবিধা না না, হচ্ছে। শুনতে পাচ্ছি না, না ফোন দিতে পাচ্ছিলাম না এতক্ষণ। এবার ঠিক আছে, এবার পাচ্ছি। কিছু একটা এখন সমস্যা শোনা হয়েছে। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি এবার বলো যে এটা ঠিক আছে, যেটা আমি আগে ড্র ভুল করেছি হয়েছে, তার। ভুল হয়েছে। হ্যাঁ, A2 সাথে B1 হবে স্যার। এটুর সাথে B1 হবে। না স্যার, অ্যাকচুয়ালি আপনার স্টার কানেকশনে তো নিউট্রালটা নেই, নিউট্রালটা আসবে বাঁদিকে। হ্যাঁ, বাদিকে না না, এটা YN নয় তো, এটা ওটা YD তো, YN নেই তো, এখানে নিউট্রাল হবে না। আমি নিউট্রাল আঁকতে পারি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে সেটার জন্য না, আদারওয়াইজ এই YD11 কানেকশনটা ঠিক আছে। না স্যার, ওটাও ভুল হয়েছে। ওটা আপনার A2 এর সঙ্গে C2 হবে, এখানে A2 এর সঙ্গে C2 করেছেন, না A2 এর আচ্ছা, সঙ্গে C1 করেছেন। দেখে নিই একবার। A2 এর সঙ্গে C2। আচ্ছা, সেই জন্য কখনো উল্টো করে ভুল আঁকতে বলছি, নেই। হুম। হ্যাঁ, বলতে থাকো, আমি শুনছি। আচ্ছা, A1 এর সঙ্গে C2 হবে, A1 এর সঙ্গে C2। না, এখানে তা তো হয়নি। A1 এর সঙ্গে A2 সাথে হবে B1, B2 সাথে C1, A1 এর সাথে C2। হ্যাঁ, A2 এর সঙ্গে B1, B2 এর সঙ্গে C1 আর A1 এর সঙ্গে C2, ঠিক। তাহলে এটা আমাদের মুছতে হবে, তাই তো? হুম। মানে আমি ঠিক বলছি তো, সেটা আবার দেখুন, মানে আমি যেটা পাঠিয়েছি আপনার কাছে, এখন সেটা ভুল হয়েছে কিনা সেটা তো আমার। না না, এই যে এখানে পাশেই আঁকা আছে, পাশে ভেক্টর ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে যেটা ঠিক না ভুল। আমাকে বলতে হবে না, ভেক্টর ডায়াগ্রাম দেখেই সব বোঝা যাবে ঠিক না ভুল। হ্যাঁ, ওখান থেকে A2 এর সাথে B1 এর। দেখে নাও ভেক্টর ডায়াগ্রামটা A1 A2 তো, এই যে স্মল A1 A2, B1 B2, C1 C2, এইভাবেই বুঝতে হয়। তাহলে A2 এর সাথে B1, A2 এর সাথে B1, B2 এর সাথে C1 আর C2 এর সাথে A1। এই জন্য সবসময় আমরা আগেও এটা মেনশন করেছিলাম যে সবসময় আমরা ভেক্টর গ্রুপটা আগে আঁকবো, তারপর কানেকশন ডায়াগ্রামটা আঁকবো। এই ভুল হয়ে যাওয়ার চান্সটা সবসময় থাকবে না হলে। এবার ঠিক আছে, তাই তো? কি এবার ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। এবার দেখো, অ্যাকচুয়ালি তো আমাদের এই যে তিনটে ইনকামিং লাইন থাকে, তাই না, তিনটে আউটগোয়িং লাইন। এবার সেই লাইনগুলোকে আমরা এবারে কানেক্ট করি, তাই না? এটা ধরো, আমি এই সি তে দিলাম, এটা এরকম সি তে দিলাম, এটা এরকম বি তে দিলাম, যে ডি তে দিলাম, এটা এ তে দিলাম। এই, তাহলে এটা কি আমাদের আর ওয়াই বি, এটা কি আর ওয়াই বি। বুঝতে পেরেছো? কি ঠিক আছে তো, তাই না? মানে বেসিক্যালি A2 দিকে আছে আমাদের আর, B2 দিকে আছে ওয়াই, আর এদিকে আছে বি। ওকে, এবার আমরা না এইগুলো মুছে দেবো, তার কারণটা আমি বলছি। আচ্ছা, তাহলে এই ওয়াইন্ডিং অনুযায়ী এর ডটটা কোথায় আছে? এখানে আছে। এর ডটটা আছে কোথায়? এর ডটটা আছে তোমার এইখানে, আর এর ডটটা আছে এইখানে।
তাহলে এইটা অ্যাকচুয়ালি আমাদের কি ফেজ হিসেবে আইডেন্টিফাই করেছি, এই পয়েন্টটাকে বলো, যেটা তোমার এ আর আর এটা আর, এইটা এইটা এটা ওয়াই। স্মল ওয়াই আর এটা বি। হুম। ঠিক আছে, তাহলে এইটা একটা হয়ে গেল। নেক্সট হচ্ছে dy1। dy1টাও এরকম আমরা করে নিতে পারি। তাহলে একটা ডেল্টা ডেল্টাটা তোমার ধরো এইটা হচ্ছে এ ফেজ। হ্যাঁ, তাহলে এটা a1, এটা বি ফেজ, b1 b2, আর এটা সি ফেজ, c1 c2। ওকে, তাহলে এবার এখানে তিনটে যে ফেজ তৈরি হবে, এটা এরকম, তাই তো? তাহলে এটা c1, আমি আর লিখছি না এটা। তাহলে এর এখানে আমি এগুলো আগে কানেকশন ডায়াগ্রামটা ড্র করে নিই। ডেল্টার ক্ষেত্রেই এটা বেশি ঝামেলার জিনিস, স্টারের ক্ষেত্রে কিন্তু অতটা অসুবিধা নেই। ওকে, তো এইটা আমাদের a1 a2 b1 b2 c1 c2। তাহলে কি কি শর্ট আছে এখানে? a2 b1, তাই তো? A2 B1 a2 B2 b1, C1 B2 C1 আর C2 A1। ওকে, তাহলে সবসময় আমরা এখানে a2 গুলোতে ডট দিচ্ছি, তাহলে এখানেও a2 গুলোতে ডট হবে। a1 a2 b1 b2 c1 c2। তাহলে এখানে a1 b1 c1 আমাদের শর্ট হবে। ঠিক আছে, তো এইটা আমাদের অ্যাকচুয়ালি কি ফেজ ছিল বলো? এখানে আমাদের তো নিউট্রাল নেই, সুতরাং এই ছবি এটা এই লাইনটা আঁকার দরকার নেই। তাহলে যদি আমি আর ফেজটাকে আইডেন্টিফাই করি, এটা আর আর এর এটা আর। সিমিলারলি ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, এটা বি, এটা বি। কি ঠিক আছে? আর ওয়াই বি, আর ওয়াই। ওকে, বুঝতে পেরেছো? তাহলে যতক্ষণ আমি প্রাইমারিটা কানেক্ট করছি ততক্ষণ কোনো অসুবিধা নেই। সেকেন্ডারিটা যখনই কানেক্ট করব তখনই সার্কুলেটিং কারেন্ট ফ্লো করবে। ওকে, সেটা তো আমরা আগের দিন ডিসকাস করেছি। তাহলে আমার এখানে আটটা কোথায় আছে? এখানে আটটা আছে, এখানে ওয়াই আছে, এখানে বি আছে এই টার্মিনাল। ঠিক আছে, তাহলে এখানে আর কোথায় আছে বলো? এদিকে আর কোথায় আছে? স্যার এই দিকটা। এটাতে কি আছে? এখানে ওইখানে কি আছে বলো? ওইটাতেই স্যার আর আছে, ওটাই আর। নিচেরটাতে, তার ঠিক নিচেরটাতে এটা ওয়াই আছে। এটা বি আছে। আচ্ছা, এবার দেখো ঝামেলাটা কি, যেটা আমরা এতদিন বলছিলাম যে রিলেটিভ ফেজ ডিসপ্লেসমেন্ট, সেই ব্যাপারটা কি? রিলেটিভ ফেজ ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে, ধরো এখানে আমরা একটা
লাইন ভোল্টেজ নিয়ে কম্পেয়ার করব। দুটোরই সেকেন্ডারিতে, প্রাইমারিটা আমরা কানেক্ট করে দিয়েছি প্যারালাল, এবার সেকেন্ডারিটা প্যারালালে কানেক্ট করিনি, এই অবস্থায় কি হবে? হ্যাঁ, বুঝতে পারছো আমি কি বলছি? প্রাইমারিটা কানেক্ট করে দিয়েছি, সেকেন্ডারিটা কানেক্ট করিনি, এই অবস্থায় কি হবে? দেখো একটা জিনিস, যে এইখানে ওপরের ট্রান্সফরমারটায়, এটা T1 আর এটা ধরো T2, ওপরের ট্রান্সফরমারের লাইন ভোল্টেজ একটা নাও, কি লাইন ভোল্টেজ নেবে? ধরো বিআর লাইন ভোল্টেজটা নাও। তো বিআর লাইন ভোল্টেজটা কিরকম? বি থেকে আর এর দিকে যে লাইন ভোল্টেজটা, সেটা এরকম ভার্টিক্যাল T1 এর জন্য, কি তাই তো? এই যে বিআর যে লাইন ভোল্টেজটা, সেটা তো এটা মানে ওপরের ট্রান্সফরমারের জন্য এরকম, আর নিচের ট্রান্সফরমারের জন্য কিরকম? এইটা হচ্ছে নিচের ট্রান্সফরমারটা তো স্টারে রয়েছে, তাহলে লাইন ভোল্টেজটা কিরকম? এইরকম দেখতে না? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে এই দুটোর মধ্যে কত অ্যাঙ্গেল রয়েছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? যেহেতু তাদের রিলেটিভ ফেজ ডিসপ্লেসমেন্ট সমান নয়, একটা -30 একটা +30, এখানে গিয়ে লাইন ভোল্টেজের মধ্যে গিয়ে এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে, আরো যদি আমরা টাইম ডোমেনে জিনিসটাকে বুঝতে যাই, তাহলে হবে যে একটা লাইন ভোল্টেজ এই রকম, ধরো এটা হচ্ছে বিআর ট্রান্সফরমার 1 এর, ট্রান্সফরমার 1 এর লাইন ভোল্টেজটা এরকম, ঠিক আছে? কিন্তু ট্রান্সফরমার 2 লাইন ভোল্টেজটা এইরকম, এটা হচ্ছে ট্রান্সফরমার 2 লাইন ভোল্টেজ। তাহলে কোনো একটা ইনস্ট্যান্টে, ধরো এই ইনস্ট্যান্টে একটার ভোল্টেজ এই আর একটার ভোল্টেজ এই, মানে এইটার ইটু যদি আমি ধরি, মানে একটা ফেজ যদি ধরি আমি, তাহলে একটার ইটু এইটা দিচ্ছে আর একটার ইটু এইটা দিচ্ছে। তাহলে আগেই আমরা বলেছিলাম যে দুটো ইটু যদি সমান না হয়, তাহলে একটা তার মধ্যে ডিফারেন্স থেকে যাবে, ভোল্টেজ ডিফারেন্স থাকবে, এবং সেটাই সার্কুলেটিং কারেন্ট ফ্লো করাবে। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? কেননা আমাদের এক্সপ্রেশনটা মনে আছে, যদি প্রপার পোলারিটিতেও লেগে থাকে, তাহলে E2 - E2, এবার এই ডিফারেন্সটা এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু 0 হবে না, আর 0 না হলেই আমরা একটা হাই সার্কুলেটিং কারেন্ট পাবো। কি বোঝা গেছে? দিস ইজ দ্য মেইন প্রবলেম ফর হুইচ উই ক্যানট কানেক্ট দিস টু ট্রান্সফরমার ইন প্যারালাল। কি ঠিক আছে? তাহলে হ্যাঁ স্যার। হ্যাঁ, এবারে আমরা কায়দাটা কি করতে পারি, কি কি কায়দা করলে এই জিনিসটাকে আমরা মোটামুটি ম্যানেজ করতে পারি? একটা হচ্ছে যে এই যে 60 ডিগ্রির একটা ডিফারেন্স, হ্যাঁ, এবং প্রথমে আমি ঠিক করবো যে কোন ট্রান্সফরমারটার আমি মডিফাই করব। দুটো ট্রান্সফরমারই তো মডিফাই করার দরকার নেই। ধরো আমি সেকেন্ড ট্রান্সফরমারটাকে একটু মডিফাই করতে চাইছি, মানে টি টু ট্রান্সফরমারটাকে আমি একটু স্লাইড মডিফিকেশন করে দেখছি যদি তাদেরকে প্যারালাল, মানে তাদের ফেজ ডিসপ্লেসমেন্টটাকে সেম আনা যায়। এবার একটা জিনিস দেখো, যে এই ভেক্টর অনুযায়ী সেকেন্ডের যে ট্রান্সফরমার T2 যেটা, তার সেটা লিডে আছে না ল্যাগে আছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? T2 ট্রান্সফরমার যে লাইন ভোল্টেজটা, সেটা লিডে না ল্যাগে আছে? লিডে আছে। বোঝো, এই BR2 টা লিড করছে BR-T1 কে। T1 BR-T2, লিড করছে। আমি সেকেন্ড ট্রান্সফরমার কথা জিজ্ঞেস করছি। সেকেন্ড ট্রান্সফরমার ফার্স্ট ট্রান্সফরমারটাকে কি করছে? লিড করছে না ল্যাগ ল্যাগ করছে? করছে ল্যাগ ল্যাগ করছে। করছে sir। ল্যাগ করছে স্যার। ল্যাগ করছে, তাহলে lag তোমাকে করছে, হ্যাঁ, যদি ঠিক, ঠিক। তোমাকে যদি সেম করতে হয়, তাহলে কি দিতে হবে? লিড দিতে হবে না ল্যাগ দিতে হবে? লিড দিতে হবে স্যার। লিড দিতে হবে। আমরা তো সেকেন্ড ট্রান্সফরমারটায় হাত দিচ্ছি। তাহলে টু কানেক্ট দেম প্যারালাল,
The second transformer should have 60-degree lead. সেকেন্ড ট্রান্সফর্মারটাকে 60 ডিগ্রি লিড করতে হবে। ওকে, বোঝা গেল? তো এই জিনিসটাকে বইতে মানে ভীমরার যে বইটা আছে তারা কিভাবে ম্যানেজ করেছে সেটা হচ্ছে প্রথমে ওরা একটা 120 ডিগ্রি সামহাউ ওরা একটা ল্যাগ দিয়েছে, দিয়ে তারপর 180 ডিগ্রি লিড দিয়েছে। তাহলে কত হলো হিসেব করলে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এইভাবে ওরা ম্যানেজ করেছে জিনিসটাকে, বুঝতে পেরেছো? এবার কায়দাটা কি, যে 120 ডিগ্রি আমরা কিভাবে ল্যাগ দিতে পারি সেইটা হচ্ছে বোঝার, যে 120 ডিগ্রি আমরা ল্যাগটা কিভাবে দেব। 120 ডিগ্রি ল্যাগ দেওয়া খুব কায়দাটা মানে সহজ উপায় হচ্ছে তুমি ফেজ গুলোকে একটু শিফট করিয়ে দাও। শিফট মানে হচ্ছে যেখানে আগে আর দিচ্ছিলে তারপরে ফেজটাকে আর দাও, মানে আগে A2 তে আর ঢোকাচ্ছিলে এখন B2 তে আর ঢোকাও। বুঝতে পেরেছো আমি কি বলছি? বুঝতে পেরেছো? মানে এইটা এখানে না দিয়ে মানে এইটা স্যার হচ্ছে এখানে দাও। মানে হ্যাঁ হ্যাঁ, মানে এটা এখানে না দিয়ে এইটা এখানে দাও। ভিউতে হ্যাঁ, এটা মানে এটা যদি উল্টোটা করতাম স্যার উল্টোটা তাহলে কি হ্যাঁ উল্টোটা করলে লিড হয়ে যেত, 120 ডিগ্রি লিড হয়ে যেত, তাহলে 120 প্লাস 180 মানে 120 হতো, আমার মাইনাসটা দরকার। হ্যাঁ, ওটা করলেই তোমরা বুঝতে পারবে যে মাইনাস 120 কেন হচ্ছে। বুঝতে পেরেছো? তো এইটুকানি চেঞ্জ আমরা প্রথমে করব। তাহলে সেটা করলেই যেহেতু আমি একটা করে ফেজ এগোচ্ছি ফলে আমি 120 ডিগ্রি একটা শিফট পেয়ে যাব। ওকে, তাহলে এইখানে এই অবধি আমি কিন্তু কোনো মানে এতে আমি টাচ করছি না, কানেকশনে কোনো রকম টাচ করছি না। তাহলে অ্যাজ ইট ইজ এই কানেকশনটা আমি তো এখানে ডটেড দিয়ে দেখালাম, কিন্তু পরীক্ষায় তোমাদের এটা যদি এই অ্যাপ্রোচটা অপ্ট করো তাহলে তোমাদের আরেকটা সার্কিট ডায়াগ্রাম এঁকে এটা বোঝাতে হবে। এই একই সার্কিট ডায়াগ্রামে ডট দিয়ে করলে বোঝা যাবে না, কেন তোমরা তো মাল্টিপল কালার ইউজ করতে পারবে না। ওকে, তো এটা আমি বোঝানোর জন্য বলছি যে ফেজ গুলোকে আমরা শিফট করে দেবো, মানে যেখানে মানে ব্যাপারটা হচ্ছে আগে আমরা আগে ছিল আর ওয়াই বি, ঠিক আছে? এখন কি হলো, এখন এখানে আর চলে এলো, এখানে ওয়াই চলে এলো, আর এইখানে বি চলে গেল। এটাকে বলে রোটেশন, ফেজ রোটেশন। এটা করলে কিন্তু ফেজ সিকোয়েন্স চেঞ্জ হয় না, কেননা তিনটে ফেজকেই আমি চেঞ্জ করছি। এটাকে বলে ফেজ রোটেশন। চেঞ্জ করতে গেলে শুধু তো যেকোনো দুটো ফেজ চেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করে দিলেই তো হ্যাঁ, ফেজ সিকোয়েন্স চেঞ্জ যেকোনো দুটো ফেজ চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে আমরা যেহেতু তিনটেই ফেজ চেঞ্জ করেছি তাহলে এটা কিন্তু ফেজ সিকোয়েন্স রিভার্সাল হচ্ছে না, এটা জাস্ট শিফটিং হচ্ছে। ফেজ সিকোয়েন্সটা এখানেও আর ওয়াই বি, ব্ল্যাকটাও আর ওয়াই বি, রেডটাও আর ওয়াই বি। ওকে, এইবার এইটা করলে ভেক্টর ডায়াগ্রামে কি চেঞ্জ হয় সেটা একটু বুঝতে হবে আমাদের। দেখো ভেক্টর ডায়াগ্রামে কি চেঞ্জ হয়, এটা হচ্ছে সাপ্লাই এর ভেক্টর, মানে এখানে আর, এখানে ওয়াই, এখানে বি, ঠিক আছে? তাহলে এই অনুযায়ী এখন আরটা কোন ফেজে রয়েছে, মানে আর ওয়াই এর মধ্যে কোন ফেজটা রয়েছে? আর ওয়াই এর মধ্যে কোন ফেজটা রয়েছে, মানে এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোন ফেজটা রয়েছে? ওয়াই ফেস্টার না, ভালো করে দেখে বল, আর ওয়াই কেয়ারফুলি কোন দেখ। দুটো বললে আরেকবার দেখান। আর ওয়াই, আর ওয়াই। আচ্ছা আর ফেস্টার, আর ফেস্টার আর ওয়াই মানে যেহেতু আমি পরপর দিয়ে শিফট করে গেলাম,
আচ্ছা, এইটা করলে না, আমি যেটা করেছি এটা ভুল লিখেছি। এটা করলে আমরা কিন্তু প্লাস 120 ডিগ্রি পাচ্ছি, যেহেতু আমরা এগোচ্ছি। এটা পেছাতে হবে, বুঝতে পেরেছো? এটা পেছাতে হবে। পেছানো মানে কি? উল্টো দিকে যেতে হবে, মানে এইখানে ওয়াইটা আসবে, বুঝতে পেরেছো? এইখানে বিটা যাবে, এইখানে 8টা আসবে, তাহলে -120 ডিগ্রি হবে। আমরা ভুল বলেছি এটা, এটা পেছাতে হবে। তাহলে এখানে একবার কানেকশনটা চেঞ্জ করি। তাহলে আগে ছিল কি, আগেরটা আগে এঁকে নি। এটা আর ছিল, এটা ওয়াই ছিল, আর এটা ব্লু ছিল। রিভাইসড কানেকশনটা কি? রিভাইস কানেকশনে 8টা লাস্টের ফেজটায় যাচ্ছে, মানে এইটাতে। ওকে, আচ্ছা। আর ইয়েলোটা কোথায় যাচ্ছে? ইয়েলোটা যাচ্ছে ফার্স্টের ফেজটাতে, আর ব্লু যাচ্ছে মাঝখানেরটাতে। ওকে, এইভাবে হচ্ছে। এইবার আমাকে বলো যে, দেখো আর আর মানে হচ্ছে এইটা। এখন আর নতুন করে আর কোনটা? আর মানে হচ্ছে এখানে লেগে আছে 8টা। আর ওয়াইটা কোথায় লেগে আছে? ওয়াইটা এই মাঝখানে লেগে আছে, এই দেখো। না সরি, ওয়াইটা এখানে লেগে আছে না, এই যে ডটেড লাইনটা যেখানে আছে। আর ব্লুটা এখানে লেগে আছে। এই আর ওয়াই বির স্ট্যাটাসটা, কারেন্ট স্ট্যাটাসটা হচ্ছে এইটা, আগেরটা নয়। ডটেড লাইন গুলো যেখানে লেগে থাকছে। এবার বলো যে আর আর ওয়াই এর মধ্যে কোন ফেজটা এখন রয়েছে? ট্রান্সফরমারের কোন ফেজটা রয়েছে আর আর ওয়াই এর মধ্যে? কেয়ারফুলি দেখে বলো। আর ফেজটা রয়েছে স্যার। না না না, ট্রান্সফরমারের আর যেটা আমরা এ ফেজ, যেটা বলি এ মানে ট্রান্সফরমারের তো এবিসি ফেজ। এ ফেজ। হ্যাঁ, ট্রান্সফরমারের এ ফেজটা আর এ ওয়াই ফেজটা রয়েছে। তাহলে এ ফেজটা রয়েছে এখানে ট্রান্সফরমার। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আর ওয়াই ওয়াই বি। ওয়াই বির মধ্যে কি ফেজ রয়েছে দেখো। বুঝতে পারলাম না। স্যার এইটা একটু বোঝা গেল না, একটু আরেকবার বলবেন প্লিজ। আমি বলতে আইডেন্টিফাই করতে বলছি যে আর আর ওয়াই এর মধ্যে ট্রান্সফরমারে কোন ফেজটা রয়েছে নতুন কানেকশন অনুযায়ী। ট্রান্সফরমারের ফেজ মানে হচ্ছে এ বি সি। এ বি সি, ট্রান্সফরমারে 3টে কয়েল, এবিসি কয়েল, এ বি সি। তার মধ্যে আমি জিজ্ঞেস করছি যে আর ওয়াই এই লাইন ভোল্টেজটার মধ্যে এখন ট্রান্সফরমারের কোন ফেজটা রয়েছে। এখানে কোন ফেজের অ্যাক্রসে, ট্রান্সফরমারের কোন ফেজের অ্যাক্রসে আর ওয়াই লাইন ভোল্টেজটা পড়ছে। বুঝতে পেরেছো? এ ফেজ। এ ফেজটা। সিমিলারলি ওয়াই বি, ওয়াই বি একটা লাইন ভোল্টেজ। ওয়াই বি লাইন ভোল্টেজের মধ্যে কোন ফেজটা রয়েছে? বি ফেজ। কি সবাই বলছো? ঠিক করে দেখো। ওয়াই আর বি মানে ইয়েলো আর ব্লু, এর মধ্যে কোন ফেজটা রয়েছে? বিটে রয়েছে, বি ফেজটা। বি ফেজটা রয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের বি ফেজটা রয়েছে, বি লিখলাম এখানে। তাহলে এখানে নিশ্চয়ই সি ফেজটা থাকবে, তার দেখা দরকার নেই। এখানে একটা সি, সরি এখানে ক্যাপিটাল এ হবে, এ বি আর সি। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে এ ফেজটা প্যারালাল, এখানে একটা এ ফেজ তৈরি হবে স্মল এ ফেজ। বি ফেজের প্যারালালে একটা বি ফেজ তৈরি হবে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। সি ফেজের প্যারালালে সি তৈরি হবে। যার এগুলো সব ডট। ওকে, বুঝতে পেরেছো আমি কি বলছি? আর আমরা আগে থেকেই বলে আসছি যে এ ফেজের যে মাথাটা সেটা হচ্ছে আমাদের আর, বি ফেজের মাথাটা সেটা হচ্ছে ওয়াই,
আর সি ফেজের মাথা যেটা সেটা হচ্ছে বি। এটা তো আমরা আগেই বলেছি। তাহলে এখন ভেক্টর ডায়াগ্রামটা এরকম হলো না? কি বুঝতে পেরেছো? ওকে, এবার কি বুঝতে পেরেছো সবাই, না বুঝতে পারোনি? স্যার স্যার আরেকবার বলুন কার সেটা। করসপন্ডিং ভেক্টর ডায়াগ্রাম দেখবো? আর কারেসপন্ডিং ভেক্টর ডায়াগ্রাম থেকে বলতে আমরা এখানে লাইন ভোল্টেজটাকে ফিক্স করছি, মানে আর ওয়াই বি। এবার দেখছি আর ওয়াই বি তে ট্রান্সফরমারে কোন ফেজ গুলো এক্সাইট হচ্ছে প্রাইমারিতে, সেইটা আইডেন্টিফাই করলাম। এবার আমরা জানি যে এ ফেজের প্যারালালে এ তৈরি হয়, সেই জন্য এখানে স্মল এটা লিখেছি। হ্যাঁ, ধরো এটা যদি এ ফেজের ক্যাপিটাল এ ফেজের কয়েল হয়, তাহলে স্মল এ ফেজের কয়েলে সেম ফেজে ভোল্টেজ তৈরি হবে। সেটা আমরা প্রথমেই যখন ভেক্টর গ্রুপ কানেকশন এঁকেছি তখনই আমরা মেনশন করেছিলাম যে এইগুলো সবসময় প্যারালাল হয়, সেই জন্য এ প্যারালালে এখানে এ তৈরি হয়েছে। কিন্তু সেটার এর যে এর যে টার্মিনালটাকে সেটাকে আমরা কি বলছিলাম, সেটাকে তো আমরা আর বলছিলাম। এই যে স্মল আর লেখা আছে, তাহলে এর মাথাটা আর। কিন্তু ভেক্টর গ্রুপটা দেখো আগের চেয়ে একটু চেঞ্জ হয়ে গেছে। আগে এখানে ছিল আর, এখানে ছিল ওয়াই, এখানে ছিল বি। এখন কি হয়ে গেছে, এখন এখানে হয়ে গেছে আর, এখানে হয়ে গেছে ওয়াই, এখানে হয়ে গেছে বি, ডিউ টু দা ফেজ রোটেশন। বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ বুঝতে স্যার, হ্যাঁ পেরেছি। স্যার, বুঝতে পেরেছি, শিফট হয়ে গেছে। হ্যাঁ, শিফট হয়ে গেছে, যেহেতু ফেজটাকে আমরা শিফট করেছি। ওকে, এবার নেক্সট এটা হচ্ছে স্টেপ চেঞ্জ 1, মানে এখানে দেখো এখানে কত ডিগ্রি ঘুরেছে বলতো, এই ঘোড়াটা এখান থেকেই বুঝতে পারবে যে এটা কত ডিগ্রি চেঞ্জ হলো, এবং সেটা লিড হলো না ল্যাগ হলো। ধরো আর ফেজটাকে ধরো, আর ফেজটা কতটা চেঞ্জ হলো, আর ফেজটা লিড হলো না ল্যাগ হলো, ভালো করে দেখো। এখান দেখলেই বুঝতে পারবে এই যে আরটা এখান থেকে এখানে চলে এসছে, এইটা হচ্ছে চেঞ্জ। তাহলে সেটা লিড হলো না ল্যাগ হলো? এবং কত ডিগ্রি হলো? 120 ডিগ্রি হয়েছে। হ্যাঁ, এবার লিড না ল্যাগ? লিড হচ্ছে। আবার এক ভুল করে যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা আচ্ছা, এখানে পজিটিভ। অ্যান্টি ক্লক, আমি ল্যাগ হচ্ছে আমার। এই কনসেপ্টটা যদি গুলিয়ে Sorry, ফেলো sorry. তাহলে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন না। ইজ অলওয়েজ পজিটিভ কনভেনশন। তাহলে এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরেছে, হ্যাঁ, তাহলে -120 ডিগ্রি হলো না? বুঝতে পেরেছো? এটা আমি হ্যাঁ, জানি বলে আমি করলাম। তোমরা আগের যেটা আমি ভুল করেছিলাম সেটা করলে ওটা +120 ডিগ্রি হয়ে যেত, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে আগে যেটা আমি করেছিলাম ভুল করে, হ্যাঁ, সেটা করলে ওইটা +120 ডিগ্রি হতো, ফলে এটা করা যেত না। তাহলে এটা -120 ডিগ্রি, এইটা আমরা অ্যাচিভ করে ফেলেছি। নেক্সট হচ্ছে আমাদের 120 ডিগ্রি একটা শিফট দিতে হবে। এবার বলো দেখি তোমরা কিভাবে এটা দেওয়া যায়। 180 ডিগ্রি একটা শিফট আমাদের লাগবে সেকেন্ড স্টেপে, স্টেপ 1 এন্ড স্টেপ 2। স্যার কয়েলের স্টার্টটাকে চেঞ্জ করে দিতে হবে, উল্টো পোলারিটিটা চেঞ্জ করে দিতে হবে, তাই তো? খুব ইজি মেথড, পোলারিটিটা চেঞ্জ করে দিতে হবে। তার মানে হচ্ছে দেখো সেকেন্ডারিতে কানেকশন কি ছিল একটু আগে এখানে, সেকেন্ডারির কানেকশন ছিল এই আর এই, ঠিক আছে? না, ভুল লাগলাম, এইটা শর্ট। আচ্ছা, এইটা হচ্ছে ডট ডট ডট, কি তাই তো ছিল নাকি? দেখো নাও, হ্যাঁ স্যার। A1 A2 A1 A2 B1 B2 C1 C2, এটা ছিল আমাদের কানেকশন।
আর আমরা দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা আর যাকে বলছি সেকেন্ডারির ক্ষেত্রে, এই ট্রান্সফরমারটা সেকেন্ডারির ক্ষেত্রে আর ওয়াই বি, এটা কিন্তু আমরা চেঞ্জ করছি না। প্রাইমারি ক্ষেত্রে কিন্তু আমি চেঞ্জ করেছি, শিফট করেছি। এটাই হচ্ছে এখানে মানে দেখার বিষয়। বুঝতে পেরেছো? প্রাইমারিতে যে পয়েন্টে আমি আর দিচ্ছিলাম, যে পয়েন্টে আমি ওয়াই দিচ্ছিলাম, বি দিচ্ছিলাম, সেটাকে শিফট করেছি। সেকেন্ডারি ক্ষেত্রে কিন্তু আমি একই জিনিসকে আর ওয়াই বি বলছি, আগে যা ছিল তাই। ওকে, আচ্ছা, এবার নেক্সট যে 180 ডিগ্রি শিফটের জন্য বলো, এবার আমি কি করব? স্যার B2 A2 আর C2 গুলোকে টার্মিনাল গুলো শর্ট করে, আর এই A1 B1 আর C1। কারেক্ট। তাহলে নেক্সট যে চেঞ্জটা হবে, স্টেপ 2 যেটা, জাস্ট পোলারিটিটা আমি উল্টাবো। পোলারিটি উল্টানো মানেই হচ্ছে 180 ডিগ্রি শিফট হয়ে যাওয়া। তাহলে আমি এই ডট গুলোকে এখন শর্ট করবো, মানে A2 B2 C2 কে শর্ট করবো, করে আইডেন্টিফাই করব এটাকে অ্যাজ এ আর, এটাকে অ্যাজ এ ওয়াই, এটাকে অ্যাজ এ বি, আর এই তিনটেকে শর্ট করে দেব। মানে A2 B2 C2 কে আমরা শর্ট করে দিচ্ছি এখানে। বুঝতে পেরেছো? এটাই আমাদের, দেখো তাহলে এটা যে এটার কারেসপন্ডিং ভেক্টর ডায়াগ্রামটা কিরকম হবে বলো? ভেক্টর ডায়াগ্রামটা কি হবে? তাহলে আর ফেজটা উল্টে যাবে, কি তাই তো? ওয়াই ফেজটা উল্টে যাবে, বি ফেজটা উল্টে যাবে। মনে করে দেখো তোমরা, একদম সেই প্রথম দিকে যখন YY6 DD6 এই কানেকশন গুলো এঁকেছিলে, তখন আমি বলেছিলাম A2 B1, A2 A1 আর A1 A2 কিরকম চেঞ্জটা হয়। ওকে, তাহলে এখানে ডটেড গুলো সব শর্ট করছি, ফলে এদিকটা পুরোটাই ডট হবে। ডট। ওকে, তাহলে এইটা আমাদের আর ফেজ, এর উল্টোটা ওয়াই ফেজ, আর এটা আমাদের বি ফেজ। ঠিক আছে? এবার এই যে এটার সাথে তোমরা T1 ট্রান্সফরমারের প্রাইমারি সেকেন্ডারিটাকে কম্পেয়ার করো। বুঝতে পেরেছি আমি কি বলছি? এইটার সাথে কাকে কম্পেয়ার করব? আগের যেটা, মানে T1 ট্রান্সফরমারের যে সেকেন্ডারি ছিল, মানে এইটা। আমাদের তো মেন সমস্যা এটা নিয়ে হচ্ছিল যে এইটার সাথে ওটা একই ফেজ গ্রুপে ছিল না। তাহলে এটা কি ওয়াই, এটা কি বলে -30 ডিগ্রি দিচ্ছিল তো, সরি +30 ডিগ্রি দিচ্ছিল তো এটা। এখানেও দেখো তোমরা +30 ডিগ্রি পেয়েছো। Okay, now these two transformer can be connected in parallel. Is it okay? এটা একটু নিজে ওয়ার্কআউট করলে বুঝতে পারবে আরো ভালো করে। তবে এখানে একটা যেটা, যে কারণে আমি এটাকে অ্যাকসেপ্ট করি না, সেটার কারণ হচ্ছে, দেখো একটা জিনিস, আমরা প্রথমে এগ্রি করেছিলাম যে ট্রান্সফরমার দুটোকে প্যারালাল করব বাই ডুইং এ লিটল মডিফিকেশন। তাহলে এই মডিফিকেশনটা ট্রান্সফরমারের ইন্টারনাল কানেকশনটাকে হ্যাম্পার করে নয়। এখানে একটা জায়গায় আমি কিন্তু ইন্টারনাল কানেকশনটাকে আমি কিন্তু হ্যাম্পার করছি। বলতো কোনটাতে? সেকেন্ডারিতে স্যার। স্টেপ 2 তে আমি পোলারিটিটা চেঞ্জ করা মানেই হচ্ছে, তাহলে নিশ্চয়ই তুমি ট্রান্সফরমারের কানেকশন খুলে তুমি আরেকটা অন্য টার্মিনাল গ্রুপে শর্ট করছো। ওকে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম ইন দিস। এবার সেকেন্ড অ্যাপ্রোচ,
ওটা ছিল ফার্স্ট সেকেন্ড অ্যাপ্রোচটা খুব ইজি। সেটা হচ্ছে যে সেকেন্ড অ্যাপ্রোচে আমরা শুধু ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করব, মানে একই কানেকশনটা একই থাকবে, শুধু ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করব। এখানে আর করা যাবে না, কেননা এখানে ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এখানে আরেকবার আমরা কয়েলটা আঁক, কানেকশন ডায়াগ্রামটা আঁক। আচ্ছা, এটা A1 A2 B1 B2 C1 C2 ছিল কিরম, এটা শর্ট, এটা শর্ট, আর এটা শর্ট। আর এদিকে ছিল এই তিনটে এরম শর্ট ছিল। ঠিক আছে, তাহলে এটা A1 A2 B1 B2 C1 C2। তাহলে আগের কানেকশনটা ড্র করি। তাহলে এখানে আমাদের R ছিল, আর এখানে R ছিল, এখানে Y ছিল, এখানে Y ছিল, হ্যাঁ, এখানে B ছিল, আর এখানে B ছিল। ওকে, তো এবার আমরা বলেছি ফেজ সিকোয়েন্স চেঞ্জ করতে হবে। তার মানে কি, কিভাবে করতে পারি সেটা? প্রাইমারি ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করব, কি করে করব? আর ওয়াই এর মধ্যে বা যে কোনো দুটো ফেজের যে মধ্যে কোনো দুটো, একটা তাহলে ওয়াই বি, বি আর ওয়াই এই দুটো আমরা চেঞ্জ করে নিই, কি তাই তো? সেটা যদি করি তাহলে এই ওয়াইটা গিয়ে এখানে লাগবে, আর বিটা গিয়ে এখানে লাগবে। ওকে, সেম আমি এখানে সেকেন্ডারিতেও করবো, যেটা আগে করিনি। এখানে সেকেন্ডারিতেও একই চেঞ্জ করব। এটা এখানে দেব, আর এটা এখানে দেব, সরি এটা এখানে দেবো। মানে এখন মানে সেকেন্ডারির ইয়েলো ফেজটা কোনটা, ট্রান্সফরমারের কোন ফেজটা সেকেন্ডারি ইয়েলো ফেজ? সি ফেজটা। সি ফেজটা, এইটাই হচ্ছে সেকেন্ডারি চেঞ্জ। ওকে, তো এই চেঞ্জটা আমরা করব। জাস্ট দেখো কি করেছি, ফেজ সিকোয়েন্স চেঞ্জ করেছি, বোথ ইন দ্য প্রাইমারি অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেকেন্ডারি। এবার সেটা করলে আমার রিকোয়ারমেন্টটা কি করে ফুলফিল হচ্ছে সেটা দেখা যায়। দেখো এখানেও আমরা কিন্তু সাপ্লাই ভেক্টরটা এঁকে নেব। এটা কিন্তু ট্রান্সফরমারের ভেক্টর না, সাপ্লাই ভেক্টর, যেটা আগেও এঁকেছি, সেই জন্য তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। এটা সাপ্লাই এর রেসপেক্টে ভেক্টরটা আঁকছি। তাহলে সাপ্লাই এর ভেক্টর হচ্ছে, সাপ্লাইটা সবসময় আর ওয়াই বি ধরে নিচ্ছি আমরা, আর ওয়াই বি। এবার দেখো যে আর ওয়াই এর এগেনস্টে ট্রান্সফরমারের নতুন কানেকশন অনুযায়ী আর ওয়াই এর এগেনস্টে কোন ফেজটা পড়ছে। তাহলে এটা আমাদের নতুন কানেকশন অনুযায়ী এটা আর, এইটা ওয়াই, আর এই ডটেড লাইনটা এখানে গেছে, এটা বি। তাহলে বলো যে আর ওয়াই এর এগেনস্টে কোন ফেজটা পড়েছে? এ ফেজটা পড়ছে। এ ফেজ পড়েছে, হ্যাঁ তাই তো। আচ্ছা দাঁড়াও, ডটটা এখানে, এখানে ডটটা এদিকে, হ্যাঁ ডটটা এখানে। যাই হোক, তাহলে এইখানে ডট, তার মানে হচ্ছে এইরকম। নেক্সট, ওয়াই বির এগেনস্টে কোন ফেজটা পড়ছে? ভালো করে দেখে বলবে, সি ফেজটা। সবাই বলো কোন ফেজটা পড়ছে ওয়াই বির এগেনস্টে নতুন ডটেড কানেকশন অনুযায়ী? সি ফেজটা পড়ছে। সি ফেজটা পড়ছে, কারেক্ট। তাই লিখি সি ফেজ, কেননা ডটটা এখানে ওয়াই এর দিকে ডট আছে, দেখো C2 তে ডট, C2 তে ওয়াই কানেকশন আছে, তাহলে সেখানে ডটটা আছে। সিমিলারলি এখানে নিশ্চয়ই এ বি সি, এখানে বিটা পড়বে নিশ্চয়ই আর বি ফেজের এগেনস্টে। ওকে, এবার এইটা অনুযায়ী সেকেন্ডারিটা কিরকম হবে? তাহলে এর প্যারালাল একটা ভেক্টর তৈরি হবে, সেটা হচ্ছে এ ফেজে। এটা তো সবসময় সত্যি,
এর প্যারালাল এ তৈরি হবে, বির প্যারালাল বি তৈরি হবে, সির প্যারালাল স্মল সি তৈরি হবে। এবার তুমি দেখো এ ফেজের মাথাটাকে আমরা কি বলছি এখন, সেটা তো চেঞ্জ করিনি, সেটা কি বলছি এ ফেজের মাথাটাকে? আটটা যেটা বলছি। তাহলে এটাকে আমরা 8 বলছি। বি ফেজের মাথাটাকে কি বলছি? বলো। এখন আফটার চেঞ্জ বি ফেজের মাথাটা আপনার হয়ে যাচ্ছে বি। বি মানে সাপ্লাই এর বি আর, হুম হ্যাঁ আর এটা ওয়াই। ওকে, আচ্ছা এবার দেখো এটার যদি তুমি মানে ফেজ রিলেটিভ ফেজ ডিসপ্লেসমেন্ট চেক করো, যে কোনো একটা ধরো বিআর, আমরা কি কোনটা ধরছিলাম? বিআর ফেজটা ধরছিলাম, তাই না? তাহলে বিআর ফেজটা ধরো হুম। বি থেকে আর এর দিকে, এই ওকে। আর এর বিআর ফেজটা কি? এই এই যে বিআর ফেজটা দেখো, তাহলে রিলেটিভ ফেজ ডিসপ্লেসমেন্ট কত? তাহলে এটা হচ্ছে স্মল বিআর, এটা হচ্ছে ক্যাপিটাল বিআর। তাহলে ফেজটা কত হচ্ছে? এটা কি কানেকশন বলা যাবে, 1 না 11? এটা 11 স্যার। 11 কেন না? আমরা কিন্তু এখানে দেখো 60 ডিগ্রি লিড দিয়ে ফেলেছি অলরেডি, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল। কি তাই তো রিকোয়ারমেন্ট ছিল যে 60 ডিগ্রি লিড দিলে আমাদের হয়ে যায় কাজটা। তাহলে এখানে আমাদের কোনো ঝামেলা নেই, শুধু দেখো আমরা কি করেছি, ফেজ সিকোয়েন্স দুটো প্রাইমারিতে আর সেকেন্ডারিতে জাস্ট চেঞ্জ করে দিয়েছি, তাতেই আমাদের কাজ হয়ে গেছে। Which one is easier and which one is recommended? Now you tell me. So second one is easier. Second one is easier and also easier to explain. Recommended. দেখো কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো। আচ্ছা স্যার 60 ডিগ্রিটা আরেকবার বলুন তো, 60 ডিগ্রি যেটা হচ্ছে যে মেজারমেন্টটা। হ্যাঁ 60 ডিগ্রি মেজারমেন্টটা হচ্ছে, 60 ডিগ্রি মেজারমেন্ট হচ্ছে এখানে বিআরটা কিরকম, এই তো বিআর, এটা বিআর না, ক্যাপিটাল বিআর। এখানে ইন্টারনাল। হ্যাঁ তাহলে এই অ্যাঙ্গেলটা কত? যদি এটা মানে কি বলে তোমার এই ট্রায়াঙ্গেল হয়, তাহলে এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল স্যার 60 ডিগ্রি হয় না? 30 ডিগ্রি হচ্ছে স্যার সেটা। না স্যার এই পাশটা 60 হচ্ছে, এটা তো 30 ও ডিগ্রি। সরি, হ্যাঁ সরি, এটা রেসপেক্ট, সরি এটা তো 30 ডিগ্রি, কারেক্ট। এটা তো 30 ডিগ্রি হবে, ওই লিডটা স্যার 30 হ্যাঁ ডিগ্রি তো এটা তো হবে। 30 ডিগ্রি হবে, কিন্তু আমাদের তো এইটা দেখবো না, আমরা দেখবো হ্যাঁ, যে ওটাই স্যার। আগের বিয়ার মানে স্মল বিয়ার এর রেসপেক্টে কি আছে। হ্যাঁ হ্যাঁ সেটাই স্যার, মানে এখানে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে স্মল বিয়ার কে কম্পেয়ার করতে গেলে কি করতে হবে? এখন বিআর টুটা ক্যাপিটাল বিআরটা এরকম ভাবে ধরবো, সবসময় এটা 12 o'clock এ ধরবো, তাহলে দেখবো যে এই বিআরটা কতটা আছে। তাহলে এইটা হচ্ছে মডিফাইড, আর আগে ছিল কিরকম? আগে ছিল এইটা বিআর, দুটোই হচ্ছে ট্রান্সফরমার জন্য। ওটা রেসপেক্ট। হ্যাঁ তাহলে এই টোটাল লিডটা হচ্ছে 60 ডিগ্রি, এইভাবে আমরা 60 ডিগ্রিটাকে বোঝাতে পারবো। আগে বিআর টুটা দেখো ল্যাগ করছিল, এখন বিআর টুটা লিড করছে। হুম স্যার তাহলে কি আমরা বলতে পারি বলো। যে স্যার রেড ইয়েলো ব্লু যদি আমি ফেজ শিফটিং করি, সিকোয়েন্স বা শিফটিং, তাহলে ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে মানে এটা যাবে, নিয়ে আমার অনেক ডাউট ছিল অনেকদিন ধরে, হ্যাঁ যে চেঞ্জ vector হয়ে group যাবে, গ্রুপ হ্যাঁ, চেঞ্জ right, হয়ে sir. যাবে, গ্রুপ চেঞ্জ হ্যাঁ হয়ে ওটাই, যাবে। হ্যাঁ এটা right, খুব sir, ডেঞ্জারাস ওটাই। এবার জিনিস। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে স্যার, হ্যাঁ এবার স্যার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যদি চেঞ্জ হয়ে যায়, ধরুন স্যার আমরা যখন অল্টারনেটর থেকে আমি যখন অল্টারনেটর ডিজাইন করে যখন আমি এখান থেকে পাওয়ার ডেভেলপ করছি, নিউট্রালটা আমি স্টার পয়েন্ট থেকে বার করলাম,
কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি যে তিনটে ফেজের মানে নেমিং আর এটা ওয়াই ওটা বি ওটা ওই থেকে কিভাবে স্যার আইডেন্টিফাই করবো? কারণ ডিজাইনের সময় তো আমার তো আলটিমেটলি সব ডিজাইন করি তো পার ফেজে যে মানে যা কিছু ইম্পিডেন্স বগেরা যা কিছু আছে সব কিছুই তো সেম, কিন্তু যখন আর আর ওয়াই বা বি দেবো তার মানে হুম। আলটিমেটলি স্টার্টিং পয়েন্ট ধরুন আর থেকে শুরু হচ্ছে 0°, দেন 120° শিফটিং, দেন 120° হুম। শিফটিং। তাহলে সেক্ষেত্রে মানে কি করে আমি বলবো যে এটাই আর বা এটাই ওয়াই বা এটাই বি স্যার, যদি সিকোয়েন্সটা সেমই থাকে? মানে সিকোয়েন্সটা এখানে আমাদের ধরুন সাপ্লাই ভোল্টেজ যখন আমরা পাই হুম। তখন সিকোয়েন্স আর ওয়াই বি আছে, বাট আমার এন্ডে যখন কোনো 3 ফেজ মোটর চালাতে যাই তখন কোনো প্রবলেম হয়, তখন আমাকে ফেজ দুটোকে ইন্টারচেঞ্জ করতে হয়, তো দেন তারপরে মোটরটাকে রাইট ডাইরেকশনে পাই। এবার আমার কোশ্চেন এটাই যে আলটিমেটলি পার্টিকুলারলি কি করে আইডেন্টিফাই করবো রেড, ইয়েলো, বি কোনটা স্যার? রেড, ইয়েলো, ব্লু, তোমাকে একটা তো মানে একটা শুরু করতে হবে রেড, যে কোনো একটাকে তুমি রেড বলো, তাহলে ইয়েলো ব্লুটা পরপর পরপর হয়ে যাবে। অল্টারনেটর যখন শুরু জেনারেট করছে তখন তো তার কাছে কিছু নেই, সেই তো শুরু। রাইট স্যার, রাইট রাইট। হ্যাঁ, সেটা হচ্ছে শুরুর পয়েন্ট। তাহলে তোমাকে ওখান থেকে ডেফিনেশনটা শুরু করতে হবে যে কোনটাকে তুমি আর বলবে, সেই আরটাকে ধরাটা হচ্ছে মেন, বাকিগুলো ওয়াই বি গুলো পরপর ডিসাইড হয়ে যাবে সিকোয়েন্স অনুযায়ী। তাহলে তোমাকে ওখান থেকে ডেফিনেশনটা শুরু করতে হবে, এটাকে আমি আর বলবো, বাকি ওয়াই বি গুলো সেইভাবে ডিসাইডেড হবে। এবার সেখানে তারপরে সমস্ত কিছু ওইটা মেনটেন করে করে চলতে হবে। এবার তোমার যদি আগে আইডেন্টিফাই করা থাকে তাহলে সেইভাবে কানেকশনটা, ধরো বাসবারে ওই রকম আর ওয়াই বি আইডেন্টিফাই করা আছে আগে থেকে, তাহলে সেইভাবে কানেকশন করে করে যেতে হবে। আচ্ছা স্যার, এবার ধরুন স্যার প্যারালাল অপারেশন করার সময় ধরুন একটা ট্রান্সফর্মার আমি ভেক্টর গ্রুপ টেস্ট করি, আমি একটা ভেক্টর গ্রুপ ওখানে নেম প্লেটে নেমিং করে পাঠিয়ে দিয়েছি। এবার সেক্ষেত্রে আমি যখন প্যারালাল অপারেশন করতে যাব, যখন আমি বাসবারের সাথে কানেকশন করবো বা বাসবারের লোডটা দেব, সেক্ষেত্রে ওইখানেও রেড, ইয়েলো, ব্লু মার্কিং করা আছে, সেটাও প্রবলেম নেই। বাট আমি যখন টেস্ট করেছিলাম ল্যাবে, আমার যে রেফারেন্স আর ওয়াই বি ছিল সেই সিকোয়েন্সটাই ধরুন ওইখানে আছে, বাট আর এর জায়গায় মানে যেটা আমরা এখানে 120° শিফটিং করলাম, সেক্ষেত্রে স্যার মানে প্যারালাল অপারেশনটা করা তো মুশকিল হয়ে যাবে তাহলে স্যার, না না, শিফটিংটা হচ্ছে তখন তো কিন্তু ভেক্টর গ্রুপিং ফেল হয়ে যাবে। শিফটিংটা হচ্ছে দুটো ট্রান্সফরমারের রেসপেক্টে। ভালো করে বোঝার চেষ্টা করো, হ্যাঁ, দুটো স্যার। ট্রান্সফরমারের রেসপেক্টে শিফটিং হচ্ছে, বুঝতে পেরেছো? যে দুটো প্যারালাল হ্যাঁ, স্যার। ট্রান্সফরমার তুমি নিয়ে হ্যাঁ, আসছো স্যার। সেই দুটোর রিলেটিভ চেঞ্জ হচ্ছে, মানে এটার এ ফেজে 8 দিচ্ছি, তো ওটা বি ফেজে 8 দিচ্ছি, বা সি ফেজে 8টা দিচ্ছি, এই চেঞ্জটা হচ্ছে। ট্রান্সফরমারটা তুমি যেখানে খুশি বুঝতে নিয়ে যেতে পারলাম। পারো। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। হ্যাঁ, বুঝতে রিলেটিভ চেঞ্জ ঠিক হচ্ছে, আছে, পুরো রিলেটিভ চেঞ্জটা হচ্ছে, বুঝতে পারছো? আর কোনটাকে বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, ব্যাপারটা হচ্ছে যে ফেজটা আমি এর এ ফেজে দিচ্ছি সেই ফেজটা যেন ওইটার সি ফেজে যায়, তাই তো হলো। দেখো এখানে যে আগেরটার কথা বলছি হ্যাঁ, আমি, হ্যাঁ। এটার ক্ষেত্রে দেখো এখানে এর সি ফেজে 8টা গিয়ে পড়েছে, আগের ট্রান্সফরমারটাতে T1টা যেটা আমি চেঞ্জ করিনি সেটার কিন্তু এখনো এ ফেজে 8টা পড়ছে, মানে এ ফেজের যে মাথাটায় আর কি, এ টুতে 8টা গিয়ে লেগে আছে, এখানে সি2তে 8টা লেগে আছে। সেইটা ইম্পর্টেন্ট, মানে সেম ফেজ, আর হতে পারে, ওয়াই হতে পারে, বি হতে পারে, যাই হতে পারে, সেম ফেজের মাথায় দুটো আলাদা কানেকশন এসছে, একটা আর মানে একটা সি ফেজে 8টা ঢুকেছে, তো আর একটা এ ফেজে 8টা ঢুকেছে। এই রিলেটিভ চেঞ্জটা হতে হবে। সিমিলারলি এখানেও ঠিক তাই, আচ্ছা, এখানে দেখো এর সি ফেজে ওয়াই ঢুকেছে, ওখানে কিন্তু সি ফেজে এখনো ওখানে বি এখনো কানেকশন হয়ে রয়েছে টি ওয়ানে যেহেতু চেঞ্জ হয়নি, ওখানে কিন্তু এখনো সি2তে বিটা লেগে আছে। তাহলে এই চেঞ্জটা করতে হবে। হ্যাঁ স্যার। স্যার এই জায়গাটা একটুখানি বলবো, তাহলে স্যার ধরুন আমাদের এসিডিসিএল থেকে যে DYN11 ট্রান্সফরমার যখন আমাদের এখানে ইনস্টল করে, তখন তো উপরে তো 3টে এইচটি লাইনই তো প্যারালাল থাকে, হরাইজন্টাল লাইনে থাকে, ওরা একটা কানেকশন করে দিল, করে দেওয়ার পরেও তার মানে আমি বলতে পারি যে DY11 নাও থাকতে পারে ভেক্টর গ্রুপ স্যার সবসময়।
যেহেতু আমার এখানে যেমন আমি এখানে ফেজ শিফটিংটা আমি দেখালাম লিডিং বা ল্যাগিং 30 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে যখন আমি আর ওয়াই বি এর মধ্যে যদি দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে নেক্সট এইদিকেও তো ইন্টারচেঞ্জ হয়ে গেল, হ্যাঁ সেইভাবে ও কানেকশন করলো ধরুন সাপোজ, হ্যাঁ, তখন সে তো যদি মানে ডিওয়াই ইন্টারচেঞ্জ ইলেভেনটা হয়ে যাবে তখন। ইন্টারচেঞ্জ করে যদি করে, দুটোই যদি ইন্টারচেঞ্জ করে, দুটোই ফেজ সিকোয়েন্স যদি ইন্টারচেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু ভেক্টর গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে স্যার, হ্যাঁ, ঠিক দুটোই যদি সে উল্টে দেয় তাহলে ভেক্টর আছে। গ্রুপ চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি যখন অসুবিধাটা হবে, তুমি যখন নেক্সট ট্রান্সফর্মারটা প্যারালাল করবে তখন অসুবিধাটা হবে। সেটা যদি তুমি চেঞ্জটা না করো তাহলে কিন্তু মানে হলো না আর কি, ভেক্টর গ্রুপ সেম হলো না। ধরো তোমার দুটো আইডেন্টিক্যাল ট্রান্সফর্মার ঢুকেছে, ঠিক আছে, একটাকে তুমি ফেজ সিকোয়েন্স উল্টে ঢুকিয়েছো আর একটাকে তুমি ফেজ সিকোয়েন্সে ঢুকেছো, সেটা তো এমনি ফেজ সিকোয়েন্সাল প্রবলেম হবে, ফেজ সিকোয়েন্স রিভার্সাল প্রবলেম হবে একটার ক্ষেত্রে, তাই না? প্যারালাল অপারেশন তো হবেই সেটা। মানে আমি প্যারালাল করতে চাইছি না। সিঙ্গেল ট্রান্সফরমারের জন্য তাহলে না, না। সেখানে তো স্যার মানে গ্রুপটা তো চেঞ্জ হচ্ছে না, যখন আমি আরেকটা রেসপেক্টে যাবো তখন তো চেঞ্জ হচ্ছে। না না, সিঙ্গেল ট্রান্সফরমারের ভেক্টর গ্রুপ তো চেঞ্জ হচ্ছে, ও যেটা বলেছে এটা ঠিকই। মানে dy11 যেটাকে বলছি, তো আমি যদি ভেক্টর গ্রুপটা মানে যখন ফেজ সিকোয়েন্সটা চেঞ্জ করব, তাহলে dy অত 1 হয়ে রয়েছে। এবার তুমি নেক্সট ট্রান্সফরমারটা সেটাও dyn11 তুমি নিয়েছো, নিয়ে এখানে প্রপার ফেজ সিকোয়েন্সে ঢুকিয়েছো, তাহলে যখনই এই দুটো ট্রান্সফরমার প্যারালাল করতে যাবে কেটে। না স্যার, প্যারালাল তো বেসিক্যালি আমাদের ডিস্ট্রিবিউশনে তো প্যারালাল হয় না, সেটাই বলছি। না বলছি আমি, যদি যদি আমি এটাই বলছি স্যার, রিলেটিভ যদি স্যার আমার না, না, আমি যদি আমার সিঙ্গেল question- ট্রান্সফরমার কনসিডার করি, সেক্ষেত্রে তো স্যার ফেজ সিকোয়েন্স রিভার্সাল কোনো গল্প নেই, মানে সেক্ষেত্রে তো ভেক্টর গ্রুপ চেঞ্জ হচ্ছে না যতক্ষণ না আমি আরেকটা রেসপেক্টে আনবো, সেটাই জানতে হচ্ছে। এই জন্য প্রাইমারি যদি চেঞ্জ হয় আমার। হ্যাঁ, এই সিচুয়েশনটা তো কনজিউমার এন্ডে হতে পারে। না, 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 মানে Apply- কমপ্লিকেশন হয়ে গেল স্যার। আমি আরেকবার কোশ্চেনটা করি স্যার আরেকবার। কমপ্লিকেশনটা যেটা হচ্ছে, আমার কাছে সিঙ্গেলি ট্রান্সফরমার আছে, আমার ফেজ সিকোয়েন্সটাকে আমি প্রাইমারিতে চেঞ্জ করেছি। এবার সেকেন্ডারিতে ধরুন যেমন কানেকশন ছিল ইউভিডব্লিউ বলে, যেমন ইউভিডব্লিউ বলে লেখা আছে সেইভাবেই বার করে নিয়েছি একটা কেসে, তাহলে কি ভেক্টর গ্রুপ চেঞ্জ হবে? আর তাহলেও দু নম্বর ভেক্টর গ্রুপ কেস চেঞ্জ হচ্ছে হতে পারে। প্রাইমারি। হ্যাঁ, তাহলেও ভেক্টর গ্রুপ চেঞ্জ হতে Right, পারে, right. তার আমি ওটাই- কারণ হচ্ছে সেটা এখানে দেখলে বুঝতে পারবে। তুমি বলতে চাইছো যে এই চেঞ্জটা তুমি করোনি, বুঝতে না পেরেছো? স্যার, এটা একটা স্টেপ, মানে এটা একটা হ্যাঁ, মানে এটা তোমরা হ্যাঁ, ওয়ার্ক আউট করলে বুঝতে পারবে যে এইটা যদি চেঞ্জ না করো তাহলে কি সেম থাকবে? আমার মনে হয় না সেম থাকবে, সেক্ষেত্রেও এটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রেও এটা চেঞ্জ হয়ে যাবে, কেননা এক্স্যাক্টলি দেখো। স্যার, আমার ওটাই, আমি ওটা হ্যাঁ, চেঞ্জ হবে। হ্যাঁ, সে তো সেক্ষেত্রেও ওকে, সেটাও তোমরা ওয়ার্ক আউট করে দেখো। এখানে আমার রিকোয়ারমেন্ট নেই বলে আমি করছি না, কিন্তু তোমরা এটা করে দেখো, সেক্ষেত্রেও ফেজার না, গ্রুপ। ঠিক আছে স্যার, মানে আমি এই অ্যান্সারটাই জানতে চাইছিলাম হুম, হুম, যে অ্যাকচুয়ালি মানে সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেলেই কিন্তু ভেক্টর গ্রুপটাও চেঞ্জ হয়ে যাবে স্যার, হ্যাঁ। এটাই জানতে চাইছি। অবশ্যই। ওকে স্যার, ওকে, ঠিক আছে। সরি, এটা মিউট হয়ে গেছে। হারমোনিক্স কথাটা শুনেছো সবাই? আজকে একটা নতুন জিনিস শুরু করবো, হারমোনিক্স। হ্যাঁ স্যার, হ্যাঁ কোথায় শুনেছো? জাস্ট আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, হারমোনিক্স ট্রান্সফরমারের ক্ষেত্রে মেনলি শুনেছি, আর আপনার আমি আজ শুনেছিলাম 3 ফেজ মোটরের ক্ষেত্রেও শুনেছিলাম, ঠিক আছে, প্ল্যান্টে যখন ছিলাম। পড়তে গিয়ে কোথায় শুনেছো? During your পড়তে study? হ্যাঁ, ইন্ডাকশন মোটরের স্যার ক্রলিং এর সময়। আচ্ছা। আর ইন্ডাকশন মোটর তোমাদের পড়া হয়ে গেছে? হ্যাঁ, কগিং কাউন্টিং এই লাস্ট উইকে চল- পড়ানো চলছে স্যার, হ্যাঁ, আর ওই সাবজেক্টটা চলছে স্যার এখন। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, ওইটা কিন্তু ট্রান্সফরমারে স্যার শুনেছিলাম। হারমোনিক্স আবার কিন্তু দু ধরনের হয়, স্পেস আচ্ছা, হারমোনিক্স আর এই- টাইম হারমোনিক্স। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তোমরা যেটা ইন্ডাকশন মোটরে এতে পড়েছো রলিং, সেটা বেসিক্যালি স্পেস হারমোনিক্স। হ্যাঁ, সেটা একটু একটু অন্যরকম, একটু কমপ্লিকেটেড।
রলিং এ যেটা হয় 7 স্পেস হারমোনিক্স, যাই হোক সেটা পরে বলছি। তো হারমোনিক্স বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা শুরু থেকেই যদি আমরা একদম সে শুরু ইলেকট্রিক্যালে একদম শুরু থেকে পড়ার মানে এসি ফান্ডামেন্টাল বা এই ধরনের যে জিনিসগুলো আমরা পড়েছি শুরু থেকেই, হ্যাঁ, সব জায়গায় আমরা কি ধরে নিয়েছি বলতো, যে আমাদের ভোল্টেজ কারেন্ট সবই সাইনুসয়েডাল হবে, তাই না? কি আমি হ্যাঁ, ঠিক স্যার, বলছি তো? হ্যাঁ স্যার। একদম ঠিক আছে। স্যার, একদম সাইনোসয়েডাল ধরে নেওয়া হচ্ছে। সাইনুসয়েডাল কেন বলতো? সাইনুসয়েডাল ধরে নি, এই সাইন কথাটা, সাইনটা কেন এলো? স্যার অ্যাকচুয়ালি ওয়েভের যে ফর্মটা আছে সেটা সাইনের ভ্যালুর সাথেই মানে চেঞ্জ করে কেন যেমন মানে sin সাইনটাই 90 কেন, is আর 1 অন্য তখন অন্য 2 ওয়েভ ফর্ম নয় কেন? ওয়াই নট ট্রায়াঙ্গুলার, ওয়াই নট শর্টউথ, স্কোয়ার ওয়েভ, কেন ওগুলো নয় কেন? আরো তো পিরিয়ডিক ওয়েভ স্যার ফর্ম এটা রয়েছে। একটা স্যার না স্যার, একটা স্যার মানে যেটা হচ্ছে এটা রোটেশন, আমাদের জেনারেশন যেটা হচ্ছে এটা রোটেশন থেকে আসছে, মানে electricity সবই তো generation টা। জেনারেশনটা যে রোটেশন করে আসবে সেটা তো আমরা মানুষ পরে ভেবেছি, তাই না? আচ্ছা, আমাদের ইলেকট্রিক্যালের হ্যাঁ স্যার বলছি, আমি একটু মেন বলছি। থিওরেমটা কি বলতো? মেন থিওরেমটা কি, যার উপর বেস করে আমাদের ইলেকট্রিক্যাল আজকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংটা দাঁড়িয়ে আছে? হ্যাঁ মানে যখন কোনো কন্ডাক্টর ফ্লাক্স ম্যাগনেটিক ফ্লাক্সকে কাটিং করে বা লিংক করে সেই সময় একটা তার মধ্যে ইনডিউসড ইএমএফ হয়, সেইটাই হ্যাঁ আমাদের সেটাকে মানে কি বলে? যখন কাটিং করে সেই কাটিং এর সময় rate of ইলেকট্রোম্যাগনেটিক change of flux, হ্যাঁ, Faraday's Faraday's law of electromagnetic induction. induction. ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। হুম, হ্যাঁ তাই তো, এটাই তো সব, এর উপরে বেস হ্যাঁ, করে তো স্যার। সবকিছু দাঁড়িয়ে আছে আজ, তাই না? এটা না থাকলে তো হ্যাঁ, আজকে অন্ধকার হয়ে যেত। একদম। এই যে এত আলো জেলে ক্লাস নিচ্ছি, কম্পিউটারে কত রেভলিউশন হচ্ছে, এই ইন্টারনেট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আরে বাবা ইলেকট্রিসিটিটা না থাকলে তো সবই জিরো, তাই না? আমাদের এত লাক্সারি, এত রকম কিছু, যদি ইলেকট্রিসিটিটাই না জেনারেট করতে পারতাম, ওই ব্যাটারি দিয়ে কি আর ইলেকট্রিসিটি জেনারেট হয়? তোমরা ভালো করেই জানো যারা পাওয়ার সেক্টরে রয়েছে যে ব্যাটারি দিয়ে কতটা ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। হ্যাঁ, তো সবকিছুই তো দাঁড়িয়ে রয়েছে। এই জন্যই তো মাইকেল ফ্যারাডেকে ফাদার্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স বলা হয়, তাই না? হ্যাঁ, যদিও এটা প্রায় ধরো 200 বছর হতে চললো, এতটাই পুরনো। হ্যাঁ ম্যাডাম, মেকানিক্যালে তো মিহির ছিল, দেখে বলতে হবে। আর ওই ভিজিটিং মানে, হ্যাঁ আমি আপনাকে তাহলে ওই ওদের শিডিউলটা পাঠিয়ে দেবো, কাদের কাদের ল্যাব দিয়েছিলাম। আমি শিডিউল করে দিয়েছিলাম ওদের কোন দিন ল্যাব নেবে, ইনফ্যাক্ট ওরা মনে হয় ওই রিপোর্টের ওপর মার্কস গুলো ওরা রেডি করে দেবে, সেটাই বলেছিল আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আমি বলে দেবো, ঠিক আছে। ওকে, তো দেখো এই ইকুয়েশনে যে এমন একটা ফ্লাক্স আমাদের বার করতে হবে যেটা একটা ভালো ভোল্টেজ দিতে পারে, তাই না? কারণ এটারই তো ডেরিভেটিভ এইটা। তো এমন একটা ফ্লাক্স এর ফাংশন বলো যাকে ডেরিভেটিভ করলেও ভোল্টেজটা একই ফাংশন হয়, সেটা হচ্ছে সাইন ওয়েভ। সাইন ওয়েভের ডেরিভেটিভ কিন্তু একটা সাইন ওয়েভ, তাই না? কি তাই তো, ঠিক বলছে তো? সাইনকে ডেরিভেটিভ করলে কি হবে? কস হবে, কসটা তো সাইন। এটা সাইন হবে, হ্যাঁ স্যার। লিড হলো বা ল্যাগ হলো, 90 ডিগ্রি লিড হলো বা ল্যাগ হলো, কিন্তু ওয়েভ ফর্মে শেপটা তো চেঞ্জ হয় না। এরকম আর কোনো ফাংশন নেই, মানে পিরিয়ডিক ফাংশন নেই। এক্সপোনেনশিয়াল ফাংশন অবশ্যই আছে, যাকে ডেরিভেটিভ করলে আবার সেটা আসে, কিন্তু পিরিয়ডিক কোনো ফাংশন এরকম নেই যাকে ডেরিভেটিভ করলে আবার সেই ফাংশনটা ফিরে আসে। একমাত্র সাইন আছে, সেই জন্যই আমরা সাইন, এই যে সাইনটাকে আমরা নিচ্ছি। বুঝতে পেরেছো? কেননা আমাদের সবকিছু তো এই ভোল্টেজ ইনডিউস করতে হবে, তাই না? এই ইকুয়েশনটা তো মোটরও লাগবে, জেনারেটরও লাগবে, ট্রান্সফরমারও লাগবে, সব জায়গায় লাগবে। তো সেখান থেকে আমাদের সাইনুসয়েডাল কথাটা এসছে। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা প্রথম দিকে এসি ফান্ডামেন্টালের পরে
আরেকটা জিনিস পড়েছিলাম ফেজার অ্যালজেব্রা, তাই না? কি করে কমপ্লেক্স নাম্বার দিয়ে ফেজার অ্যালজেব্রা সলভ করতে হয়, মনে আছে? তো সেখানে ওই যে ফেজার কথাটা এসছে, এই ফেজার কথাটার মধ্যে কিন্তু বেসিক্যালি সাইনটাই আছে। সাইনোসয়েডাল কোয়ান্টিটিরই একমাত্র ফেজার ডায়াগ্রাম আঁকা যায়, জানো তো এটা সবাই? জিনিসটা যদি সাইনোসয়েডাল না হয় তাহলে কিন্তু ফেজার ডায়াগ্রাম আঁকা যায় না। এবং একটা ফেজার ডায়াগ্রামে যতগুলো ফেজার আঁকছো তাদের প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে, দ্যাট ইজ অ্যানাদার ক্রাইটেরিয়া। ধরো ট্রান্সফরমারের যে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে ফেজার ডায়াগ্রামটা এঁকেছো, অজস্র ফেজার, তাই না? V2, I2, XL2, তারপর এখানে E2 করে এদিকে, হ্যাঁ এদিকে এদিকে, মনে পড়ছে কত রকম ফেজার ডায়াগ্রাম এঁকেছিলে? অনেকগুলো ফেজার আছে, এই প্রত্যেকটারই ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্জ হতে হবে, নাহলে কিন্তু একই ফেজার ডায়াগ্রামে তাদেরকে আঁকা যাবে না। তাহলে 50 হার্জ সাইন, প্রত্যেকটারই ফ্রিকোয়েন্সি সমান এবং তাদেরকে সাইনোসয়েডাল হতে হবে, না হলে কিন্তু ফেজার অ্যালজেব্রাটা ভ্যালিড নয়। ফেজার অ্যালজেব্রা is only valid for sinusoidal quantity and having the same frequencies for all the phasors. Okay, কি ঠিক আছে তো? বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। শোভন, ওকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, যদি গন্ডগোলটা শুরু হয় যে জিনিসটা সাইনোসয়েডাল হলো না, তাহলে আমরা কি করব? যদি জিনিসটা সাইনোসয়েডালই না হয়, একটু আগে বলছিলেন যে রোটেশন করলে সাইনোসয়েডাল তৈরি হয়, অ্যাকচুয়ালি রোটেশন করলে সাইনোসয়েডালটা পিওরলি সাইনোসয়েডাল কখনোই তৈরি হয় না। এবং সেটা যদি না হয় তাহলে কিভাবে আমরা আমাদের যা যা জানি, যে যে ম্যাথমেটিক্স আমরা পড়েছি, যে যে ফর্মুলা গুলো পড়েছি, সেগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব? আমাদের ফেজার ডায়াগ্রাম আঁকতে পারবো না, তাহলে এসি এত সার্কিট ফার্কিট কিভাবে সলভ করবো? পাওয়ার সিস্টেমের এত সার্কিট, সার্কিট থিওরি, যদি জিনিসটা নন সাইনোসয়েডাল হয়ে যায়, কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। তাহলে উপায়টা কি নন সাইনোসয়েডাল হলে? উপায় হচ্ছে ফুরিয়ার সিরিজ। তো ফুরিয়ার কি বলছে? ফুরিয়ার বলছে যে নন সাইনোসয়েডাল হলেও চিন্তার বিশেষ কারণ নেই। তার কারণ হচ্ছে যে কোনো নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভফর্মকেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইনফাইনাইট নাম্বার অফ ওয়েটেড সাইনোসয়েডস। বুঝতে পেরেছো? ধরো একটা যদি নন সাইনোসয়েডাল ওয়েভফর্ম হয় এফটি, সেটাকেও আমরা কিন্তু অনেকগুলো সাইনের রিপ্রেজেন্ট করতে পারি। ওয়েটেড মানে তাদের অ্যামপ্লিটিউড গুলো আলাদা, বুঝতে পেরেছো? মানে ধরো C0 সাইন ওমেগা টি প্লাস C1 ধরো C2 সাইন 2 ওমেগা টি প্লাস C3, এই যে C2 C0 এগুলো হচ্ছে ওয়েট, এগুলোকে আমরা ওয়েট বলি, সাইন 3 ওমেগা টি। এইভাবে, বুঝতে পেরেছো? এইভাবে আমরা অনেকগুলো, মানে এই সিরিজ, এটা একটা সিরিজ, এটা ইনফাইনাইট সিরিজ, মানে ইনফাইনাইট নাম্বার অফ সাইনোসয়েডস কে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, বুঝতে পেরেছো? তাহলে অরিজিনাল যে ওয়েভ ফর্মটা সেটা কিন্তু সাইনোসয়েডাল নয়, সেটা কিরকম? ধরো এরকম পিরিয়ডিক, সাইনোসয়েডাল না হলেও পিরিয়ডিক, এরকম। এটা হচ্ছে এফটি। তাহলে এফটিটাকে আমি অনেকগুলো সাইনের সামেশন হিসেবে লিখতে পারি, যাদের অ্যামপ্লিটিউড গুলো আলাদা, ফ্রিকোয়েন্সি গুলো আলাদা। একটা সাইনের কি থাকে? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ফেজ, সেগুলো সবারই আলাদা, কিন্তু রিপ্রেজেন্ট আমরা সব সাইনোসয়েডাল দিয়েই করতে পারি। এইটুকানি অন্তত ফুরিয়ার সিরিজ, মানে ফুরিয়ার বলে গেছে। এবার এই যে অ্যামপ্লিটিউড গুলো, এই অ্যামপ্লিটিউড গুলোর মধ্যে কোনো রিলেশন নেই,
মানে C0 কত হবে, C2 কত হবে, C3 কত হবে, যা খুশি হতে পারে। C0 এর সাথে C2 র কোনো রিলেশন, কিন্তু ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? না দেখো এই যে সিরিজটা, এই সিরিজে সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি সাইনুসয়েডাল কোনটা? যেটা ইনিশিয়াল যেটা ধরছেন ফার্স্টে যেটা লিখেছি, হ্যাঁ ফার্স্টে যেটা লিখেছি সেইটার ফ্রিকোয়েন্সি হচ্ছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, এবং সেইটার যে ফ্রিকোয়েন্সি হবে সেটা অরিজিনাল যে ওয়েভ ফর্মটা আছে তার সাথে সমান হবে। মানে এটাও তো একটা সাইন না হতে পারে, এটা তো একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম নাকি? তাহলে যেহেতু এটা একটা পিরিয়ডিক ওয়েভ ফর্ম, তার কিন্তু একটা ফ্রিকোয়েন্সি থাকবে, এবং সেইটার সাথে এর লোয়েস্ট ফ্রিকোয়েন্সিটা সবসময় সমান হবে, এবং সেই সাইনুসয়েডালটাকেই আমরা বলি ফান্ডামেন্টাল। বুঝতে পেরেছো? তাহলে কি বোঝা গেল? না যে পিরিয়ডিক ওয়েভ ফর্মটা আমরা নিয়েছি যেটা নন সাইনুসয়েডাল, সেইটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির একটা সাইনুসয়েডাল আমরা পাবো, এবং সেটাই হচ্ছে ওই সিরিজের লোয়েস্ট ফ্রিকোয়েন্সি। ইন জেনারেল সাধারণত আমরা তার যে ওয়েট পাই সেটাই ম্যাক্সিমাম পাই। যে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির যে সাইনুসয়েডাল, তার ওয়েটটা হয়, তার অ্যামপ্লিচিউডটা হয় আবার ম্যাক্সিমাম, ঠিক উল্টোটা। ফ্রিকোয়েন্সি মিনিমাম কিন্তু তারই অ্যামপ্লিচিউডটা হয় জেনারেলি ম্যাক্সিমাম। আর বাকি যে সাইনুসয়েডাল গুলো পাবো, সেই সাইনুসয়েডাল গুলো ফ্রিকোয়েন্সি কি হবে? না এর ফ্রিকোয়েন্সির ইন্টিজার মাল্টিপল। ইন্টিজার মাল্টিপল মানে ধরো এটা যদি 50 হার্জ হয়, তাহলে পরের ফ্রিকোয়েন্সিটা কত হবে? 100 হার্জ। এর মাঝে কোনো ফ্রিকোয়েন্সি হবে না, মানে কি 66 হার্জ হবে না, 75 হার্জ হবে না, 90 হার্জ হবে না, একদম তারপরে এক লাফে আমরা 100 হার্জ পাবো। তারপরেরটা পাবো কি 150 হার্জ, 3 টাইমস। তারপরেরটা পাবো কি 200 হার্জ। মানে এর ইন্টিজার মাল্টিপল 1 টাইমস, 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস এরকম পাবো। বুঝতে পেরেছো? তাহলে এই যে ইন্টিজার মাল্টিপল যে সাইনুসয়েডাল গুলো পাচ্ছি, এগুলোকেই বলা হয় হারমোনিক্স। কি বোঝা গেল? তাহলে এই হারমোনিক্স গুলো কেন এলো? ওই নন সাইনুসয়েডাল জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে গিয়ে এই হারমোনিক্স গুলো উৎপত্তি। এবং হারমোনিক্স গুলো কিন্তু নিজেরা প্রত্যেকেই সাইনুসয়েডাল, প্রত্যেকেই নিজেরা সাইনুসয়েডাল, কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা, অ্যামপ্লিচিউডও আলাদা। তবে ফ্রিকোয়েন্সির মধ্যে একটা মিল আছে বা হারমোনি আছে, যার জন্য তাদের হারমোনিক্স বলে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে একটা হারমোনি আছে, সেটা কি একটা 50 হার্জ হলে আর একটা 100 হার্জ হবে। একটা মিল আছে, যে ইন্টিজার মাল্টিপল, একটা হারমোনি আছে, সেই জন্য তারা হারমোনিক্স। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই অবধি আমরা আজকে করি। নেক্সট হারমোনিক্স ডিটেলসটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারো। বলো। তাহলে কি স্যার ওই স্কোয়ার ওয়েভের কি ইনফাইনাইট হারমোনিক আছে? সবারই ইনফাইনাইট, যে কোনো নন সাইনুসয়েডাল ওয়েভেরই ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক্স আছে। আর কিন্তু যদি পিওরলি সাইনোসয়েডাল হয় তাহলে হচ্ছে না, পিওরলি সাইনুসয়েডাল হলে তার শুধু ফান্ডামেন্টাল আছে, আর কোনো তার হারমোনিক। হচ্ছে হারমোনিক থাকবে না। যদি পিওরলি হয়। পিওরলি হলে তার শুধু এটাই রয়েছে, আর কিছু নেই, হারমোনিক্স নেই। মানে শুধু ফান্ডামেন্টালটা থাকবে, হ্যাঁ। হচ্ছে ওর সঙ্গে মানে যেগুলো থাকছে সেগুলো থাকবে সোজা না। কথায়, যে পিরিয়ডিক ওয়েভ ফর্মটা সাইনুসয়েডালের খুব কাছাকাছি দেখতে, তাতে হারমোনিক্স মিনিমাম। যে পিরিয়ডিক ওয়েভ ফর্মটা সাইনুসয়েডালের চেয়ে একটু অনেকটা মানে অন্যরকম দেখতে, তাতে হারমোনিক্সটা বেশি থাকবে। তাহলে এইটাই হারমোনিক্স বেশি না এটার হারমোনিক্স বেশি? বলো তো। এই যে স্কোয়ার ওয়েভ ফর্ম, কোনটাতে হারমোনিক্স বেশি? আগে যেটা আঁকলাম না এটাতে, স্কোয়ার ওয়েভটাতে? স্কোয়ার ওয়েভে বেশি থাকবে।
স্কোয়ার ওয়েভে হারমোনিক্স বেশি, কেন ওটা ওটা অন্যরকম দেখতে, তাই না? এটা বরং একটুখানি যদি আমি এখানে ঠিকঠাক এটা করে তবু দিতে পারতাম, খানিকটা হলেও সাইনোসয়েডালের মতো হ্যাঁ হচ্ছে। খানিকটা যদি ঠিকঠাক করে দিতে পারতাম তাহলে এটা সাইন হয়ে যেত। কিন্তু এটাকে ঠিক করতে গেলে আরো অনেক কিছু জোড়া বা মাইনাস করতে হবে। সেই জন্য যত তোমার জিনিসটা সাইনোসয়েডালের চেয়ে অন্যরকম দেখতে হবে, তাতে হারমোনিক্স তত বেশি হবে। তার মানে হচ্ছে সবেতেই ইনফাইনাইট নাম্বার, যে কোনো নন সাইনোসয়েডাল পিরিয়ডিক ওয়েভ ফর্মে ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক্স রয়েছে, কিন্তু ডিপেন্ড হচ্ছে এই যে C0 অ্যামপ্লিটিউড গুলো, C0, C2, C3, C4, এইগুলো যত তুমি এদিকে যাবে ততই অ্যামপ্লিটিউড গুলো কমতে থাকবে, অ্যামপ্লিটিউড গুলো কমতে থাকবে। বুঝতে পেরেছো? এবার যে যত সাইনের কাছাকাছি দেখতে, তাতে এই এই যে অ্যামপ্লিটিউড গুলো তত তাড়াতাড়ি কমতে থাকে। তোমরা হয়তো পড়েছো কিনা জানি না, সবই তোমাদের আছে। এটাকে বলে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম। হ্যাঁ, এই ওমেগা 1 বা ওমেগা 0 বলতে পারো, ওমেগা 2, ওমেগা 3, ওমেগা 4, এই যত তুমি এগুলো এখানে যতটা অ্যামপ্লিটিউড পেয়েছো, এখানে আস্তে আস্তে কমে যাবে অ্যামপ্লিটিউড গুলো। এগুলো কি? এটা হচ্ছে এই অ্যামপ্লিটিউডটা হচ্ছে C0, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3, এটা হচ্ছে C4। যত এটা সাইনোসয়েডালের কাছাকাছি দেখতে হবে তত তাড়াতাড়ি এটা পড়ে যাবে। মানে C2 ভ্যালু কম হবে, C3 ভ্যালু কম হবে, মানে হারমোনিক্স এর অ্যামপ্লিটিউড গুলো ভ্যালু কম হচ্ছে, তার মানে তাতে কম হারমোনিক্স রয়েছে। কি বুঝতে পেরেছো আমি কি বলছি? দেখা যায় ওই স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে। স্যার এটা কি স্পেকট্রাম অ্যানালাইজার? বলছি স্যার স্পেকট্রাম অ্যানালাইজার দিয়ে এটা দেখা যেতে পারে? হ্যাঁ, দেখা যেতে পারে স্পেকট্রাম অ্যানালাইজার, হারমোনিক এবার অ্যানালাইজার। দেখে যদি হ্যাঁ বলো। বা তাহলে হচ্ছে আপনার ওই যে পরের যে C2, C3 এদের যদি অ্যামপ্লিটিউড খুবই কম হয়, তাহলে বুঝতে হবে যে ওটা মানে হারমোনিক খুবই কম আছে। হ্যাঁ, তাতে হারমোনিক্স অনেক কম হচ্ছে। এখন আমরা যেটা করি, এই সমস্ত হারমোনিক্স মিলিয়ে আমরা একটা টার্ম ডিক্লেয়ার করে দিই, সেটাকে বলা হয় টোটাল হারমোনিক্স ডিস্টরশন, THD। আচ্ছা তো সেইটা আমরা টোটাল যত হারমোনিক্স দিয়েছে তাদের একটা এগ্রিগেট, তাদের একটা যোগফল, সামেশন, THD বলে আমরা বলে দিই যে এটাতে THD বেশি, তার মানে ওতে হারমোনিক বেশি, এতে THD কম, তার মানে হারমোনিক কম। তাহলে এই ডিভাইসটা তুমি যে বানালে, এখানে THD কিন্তু এত পার্সেন্টের নিচে, একটা রেগুলেশন এলো যে এত পার্সেন্টের নিচে তোমার THD রাখতে হবে, টোটাল হারমোনিক্স ডিস্টরশন। তো এইটা আমাদের আরেকটা সাবজেক্ট আছে, ইলেকট্রিক পাওয়ার ইউটিলাইজেশন এন্ড ইলুমিনেশন। সেখানে একটা পার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার ইউটিলাইজেশন, সেখানে মেশিনস এর টিচার পড়াবেন। আগে আমি পড়াতাম, এখন দীপ্তেন স্যার ওটা পড়াবেন। তো সেখানে এই হারমোনিক্স রিলেটেড, এই THD রিলেটেড আরো ডিটেলসে ডিসকাশন আছে। তো আমার এখানে লাগবে হারমোনিক্স ইন ট্রান্সফরমার পড়াতে গেলে যেটুকানি হারমোনিক্স আমার ডিসকাস করতে হয় সেটুকানি ডিসকাস করছি। স্যার হারমোনিক্স যেটা ইন্ট্রোডিউস হচ্ছে আমার মানে যেটা তৈরি হচ্ছে বেসিক্যালি একটা রোটেশন বা জেনারেটরের মধ্যে, তো ওটার মানে মেইন রিজনটা স্যার মানে জাস্ট একটু যদি ব্রিফ করে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে আচ্ছা তুমি যেটা জিজ্ঞেস করছো সেটা কিন্তু আমার আলোচ্য বিষয় নয়। তার কারণ হচ্ছে আমি কিন্তু ট্রান্সফরমারের হারমোনিক্স, এখানে কিন্তু জেনারেশনটা ট্রান্সফরমার থেকে হচ্ছে। আচ্ছা তুমি যেটা বলছো সেটা অবশ্যই আমি উত্তর দেবো, যে জেনারেটর মানে অল্টারনেটর বা যে কোনো জেনারেটরে কেন আমার হারমোনিক্সটা জেনারেট হয়, এইটা হচ্ছে তোমার প্রশ্ন। তো তার কারণটা হচ্ছে এই যে একটু আগে আমি একটা এক্সপ্রেশন দেখালাম, খুব নোন এক্সপ্রেশন, E=-n(d∅dt), ফ্যারাডেস লজ অন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। সেখানে আমি একটা কথা বলেছি যে সাইন ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যার ডেরিভেটিভটা সাইন হয়। তো তার মানে হচ্ছে তোমাকে যদি সাইনুসয়েডাল ভোল্টেজ পেতে হয় তাহলে তোমাকে সাইনুসয়েডাল ফ্লাক্সটা অবশ্যই দিতে হবে। ওকে, সাইনুসয়েডাল ফ্লাক্সটা দিতে হবে। তো আমরা জেনারেলি মেশিনে কখনোই টাইম ভ্যারিং ফ্লাক্স দিই না। তার কারণ হচ্ছে অধিকাংশ মেশিনে বা সব মেশিনেই বলতে পারো যে ফিল্ড যেটা সেটা ডিসি এক্সাইটেড হয়। তোমরা সবাই জানো যে ফিল্ডে আমরা ডিসি দিই, যে অল্টারনেটর হোক ডিসি মেশিন হোক, হ্যাঁ যেখানে ফিল্ড দিই ফিল্ডটাকে আমরা জেনারেলি ডিসি দিই, বা অনেক সময় পার্মানেন্ট ম্যাগনেটও দিই।
সেটাও ডিসি। ওকে, পার্মানেন্ট ম্যাগনেট তোমরা জানো যে ফ্লাক্স কখনো টাইমের সাথে সাথে ভ্যারি করে না। তাহলে বেসিক্যালি ফ্লাক্সটা আমরা ডিসি দিচ্ছি। তাহলে ডিসি যদি দিই তাহলে আমার ভোল্টেজটা কি করে মানে তৈরি হচ্ছে, কেননা ডিসি যদি ডেরিভেটিভ হয় তাহলে তো জিরো হয়ে যাবে, টাইম ডেরিভেটিভ তো জিরো হয়ে যাবে। তো সেইটা আমরা করি না, আমরা যেটা করি যে ফ্লাক্সের একটা স্পেস ভ্যারিয়েশন থাকে, ফ্লাক্সের একটা স্পেস ভ্যারিয়েশন থাকে, ফ্লাক্সটা থিটার সাথে 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 ভ্যারি করে। তার মানে হচ্ছে তুমি যদি মেশিনের এয়ার গ্যাপ ধরে এক পাক ঘুরে আসো তাহলে নর্থ পোলে তুমি দেখবে পজিটিভ ফ্লাক্স, সাউথ পোলে তুমি দেখবে নেগেটিভ ফ্লাক্স। তাহলে এটা টাইমের সাথে সাথে ভ্যারিয়েশন নয়। তুমি ধরো এই পয়েন্টে তোমার নর্থ পোল আছে, তাহলে নর্থ পোলে সবসময় তুমি পজিটিভ ফ্লাক্স পাবে আর সাউথ পোলে সবসময় তুমি নেগেটিভ ফ্লাক্স পাবে। এটা টাইমের সাথে সাথে ভ্যারি করছে না, স্পেসের সাথে সাথে ভ্যারি করছে। বুঝতে পেরেছো? তাহলে এইটা যখন স্পেসের সাথে সাথে ভ্যারি করে আর একটা কন্ডাক্টর যখন এই ছুটে যায় এদিক থেকে এদিকে, তখন ওর মধ্যে একটা টাইম ভ্যারিয়েশন তৈরি হয়। মানে এই স্পেস ভ্যারিয়েশন অফ ফ্লাক্স ক্রিয়েটিং দ্য টাইম ভ্যারিয়েশন in the flux, and that is why we are getting the induced EMF by the Faraday's law of induction. That is the most important. এবার ব্যাপারটা হচ্ছে এই যে স্পেস ভ্যারিয়েশন দিয়েছো, এই স্পেস ভ্যারিয়েশনটা কিন্তু সাইনুসয়েডাল হয় না। এটা তোমরা ডিসি মেশিনও দেখেছো যে এটা ফ্ল্যাট টপ হয়। বুঝতে পেরেছো? মানে নর্থ পোলের আন্ডারে ফ্ল্যাট, সাউথ পোলের আন্ডারে ফ্ল্যাট, তারপর আস্তে আস্তে কমছে, নিউট্রালের দিকে যত যাচ্ছে তত কমছে। তাহলে এই যে ফ্ল্যাট ব্যাপারটা, এটা যদি পারফেক্ট সাইনুসয়েডাল হতো তাহলে কিন্তু ভোল্টেজটাও সাইনুসয়েডাল হতো। যেহেতু এইখানে তাহলে এই যে জিনিসটা সাইনুসয়েডাল নয়, তার মানে কি আছে? এটা নন সাইনুসয়েডাল, তার মানে এতে হারমোনিক্স রয়েছে, তাই তো? নন হারমোনিক্স রয়েছে। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো এই হারমোনিক্সটা আবার আলাদা হারমোনিক্স। এখানে এক্স অ্যাক্সিসে আছে থিটা, স্পেস অ্যাঙ্গেল, এটাকে বলি আমরা স্পেস হারমোনিক্স। ঠিক আছে? এই স্পেস হারমোনিক মানে অদ্ভুত ব্যাপারটা কি, না এটাকে যদি আমরা অন্য সাইন ওয়েভ দিয়ে দেখি, মানে ধরো এটা হচ্ছে তার 3 টাইমস ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা থার্ড হারমোনিক্স বলি। দেখো এর একটা ওয়েভের মধ্যে এর 3টে কমপ্লিট ওয়েভ রয়েছে, 1 2 3, 3টে কমপ্লিট ওয়েভ রয়েছে, মানে এটা 3 টাইমস ফ্রিকোয়েন্সি। তাহলে এর একটা নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে এই 3টে নর্থ পোল সাউথ পোল রয়েছে, মানে 3টে পেয়ার, 3টে সেট আছে, নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ। এটাকেই বলা হয় স্পেস হারমোনিক্স, যেটা আমাদের ক্রলিং এ লাগে বা কগিংয়েও লাগে। ঠিক আছে? কিন্তু এই স্পেস হারমোনিক্স গুলোর মধ্যে যখন কন্ডাক্টরটা মুভ করবে, রোটেট করবে, তখন তার মধ্যে ভোল্টেজ যেটা তৈরি হবে সেইটা হবে টাইম হারমোনিক্স। মানে ভোল্টেজের মধ্যে টাইম হারমোনিক্স ঢুকে যাবে ডিউ টু দি স্পেস হারমোনিক্স। বুঝতে পেরেছো? সেই জন্য ভোল্টেজটাও নন সাইনুসয়েডাল হবে, জেনারেটেড আউটপুট ভোল্টেজটাও নন সাইনুসয়েডাল হবে। সেই জন্য যখন আমরা ডিজাইন করি, হ্যাঁ, কিছু কিছু আমরা ডিজাইন টেকনিক অফ করি যাতে আমরা এই জেনারেটর মানে অল্টারনেটর ভোল্টেজে আমরা হারমোনিক্সটাকে কমাতে পারি, রিডিউস করে রাখতে পারি। এগুলো হচ্ছে ওয়াইন্ডিং ফ্যাক্টর, মানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, পিচ ফ্যাক্টর। সেগুলো তোমরা যখন অল্টারনেটর পড়বে তখন আরো ডিটেইলসে পড়বে। সেটা দিলে আস্তে আস্তে আমাদের কোশ্চেনটা মেইনলি স্যার এই কোশ্চেনটা মেইনলি এরাই ছিল। স্যার আমাদের লাস্ট 2 সপ্তাহ আগে আমাদের মাধব রয় স্যার ক্লাস নিচ্ছিলেন ওই আমাদের মেশিন ডিজাইনের। তো ওখানে উনি একটা কথা বলেছিলেন, তো ওই কথাটা থেকে আমার মাথায় ডাউট ছিল। উনি বলেছিলেন যে সিস্টেম ইটসেলফ জেনারেটস হারমোনিক্স। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অল্টারনেটর নিজেই তো সিস্টেমই হারমোনিক্স জেনারেট। ওইখানেই মানে আমার প্রথম স্যার ভুল কনসেপ্ট ছিল, মানে আমি যেটা জানতাম যে বেসিক্যালি মানে হারমোনিক্সটা জেনারেট হয় মেইনলি হচ্ছে যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের মানে ইউজটা বাড়ছে বলে সেজন্য হারমোনিক্সটা বেশি। হ্যাঁ, যেহেতু কারেন্ট চপিং এর ব্যাপারটা থেকে যাচ্ছে ভোল্টেজ। হ্যাঁ, তো সেটা আমি জানতাম, কিন্তু তখন যখন উনি বললেন কথাটা তখন আমার মাথায় অবশ্যই সিস্টেম ইটসেলফ জেনারেট, তখন আমার ডাউট হলো যে অল্টারনেটরও যেমন হারমোনিক্স জেনারেট করে, ট্রান্সফরমারও হারমোনিক্স জেনারেট করে, এইগুলোই তো পার্ট অফ দ্য সিস্টেম। এরা নিজেরাই হারমোনিক্স জেনারেট করে। ঠিক আছে? এবার ইলেকট্রনিক্স হচ্ছে সেটা হচ্ছে লোড সাইড, লোড সাইড থেকেও হারমোনিক্স ঢোকে এবং সেটা এখন আরো বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে এখন আমরা অনেক বেশি
ইলেকট্রনিক জিনিস ইউজ করছি, যেমন এই যে চার্জার গুলো, ব্যাটারি চার্জার, এখানে এসি টু ডিসি কনভার্সন হচ্ছে, মানে ইলেকট্রনিক জিনিস আছে, ল্যাপটপ চার্জার, মোবাইল চার্জার, ইনভার্টার। ওকে, তো সেই জন্য যত আর বা আমাদের ডিসি সোর্সও হচ্ছে কিছু কিছু, যেমন তোমার যেগুলো পিওরলি সাইনোসয়েডাল ভোল্টেজ, আমরা সোলার সেল টেল, হ্যাঁ, ফলে আস্তে আস্তে কিন্তু আমাদের হারমোনিক কন্টেন্ট বাড়ছে, সেই জন্য আস্তে আস্তে রেগুলেশন গুলো আসছে, টিএইচডি রেগুলেশন, টোটাল হারমোনিক ডিস্টরশন বেঁধে দেবে। যখনই তুমি কোনো অ্যাপারেটাস বানাবে সেখানে টিএইচডি বেঁধে দেবে যে তোমার এর নিচে টিএইচডি রাখতে হবে। বুঝতে পারছি এখন মানে যেমন আমরা যখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার লোড মেজারমেন্ট করছি সেক্ষেত্রে মানে এই প্রবলেমটা ফেস করলাম যে আমরা বেসিক্যালি যখন মানে আমি যখন ডিসিএল এ জয়েন করি তারপর থেকে প্রবলেমটা ফেস করছি যে আমরা একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যখনই লোড মেজারমেন্ট করছি, আমি যদি সিম্পল যে ফর্মুলা আছে আমাদের মানে নিউট্রাল কারেন্ট বের করার, না, রুট ওভার সেটা অফ হবে না। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এ মাইনাস এবি বিসিসি করলে না, যেটা হবে না। আছে তার থেকে অনেক বেশি নিউট্রাল কারেন্ট আসছে, যেটা হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তুমি তো সেটাই তুমি হচ্ছে তো কিছুটা না, হচ্ছে না, হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি তো সবই তো ওই ফেজার অ্যালজেব্রা দিয়ে করছো, তোমার বেসিক্সটা তো সাইনোসয়েডাল সব, হ্যাঁ বেসিকটা তো তোমার সাইনোসয়েডাল। হ্যাঁ, তোমার থার্ড হারমোনিক্স এর জন্য যে নিউট্রাল ওটার সাথে কারেন্ট ম্যাচ করে আসবে, না স্যার ওটাই। হ্যাঁ সেটা তো তুমি কখনোই মানে বুঝতে পারবে না। হ্যাঁ এটা হারমোনিক্সটা না জানলে বুঝতে পারবে না যে থার্ড হারমোনিক্স এর জন্য নিউট্রাল কারেন্ট ঢুকতে পারে, সেটা তুমি কখনোই বুঝতে পারবে না। সেটা অবশ্য আমি অবশ্যই বলবো এখানে yes, ক্লাসে, sir. যে থার্ড হারমোনিক্স এর জন্য কিভাবে নিউট্রাল কারেন্ট তৈরি হতে পারে। হ্যাঁ স্যার। স্যার ওকে, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, যদি হ্যাঁ একটু বলো। বলে দেন, মানে একদম সিম্পল। স্যার নর্থ থেকে সাউথের দিকে অ্যারোটা নিয়ে হয় কেন স্যার? ওটা কোনো মানে কিছু ফান্ডামেন্টাল নর্থ থাকেন থেকে একটু বলেন, মানে আমি একটু উইক আছি ওটা, মানে হ্যাঁ মানে অ্যারোটা সবসময় ধরা হয় নর্থ থেকে বেরিয়ে সাউথে আসছে, এরকম ভাবে মানে অ্যারো চিহ্ন হিসেবে ধরা হয় আর কি, মানে ম্যাগনেটিক ফ্লাক্স হ্যাঁ, এটা নর্থ থেকে পুরোটাই সাউথের দিকে যাচ্ছে। পুরোটাই অ্যাজাম্পশন। ফ্লাক্স কি কেউ চোখে দেখেছে? পুরোটা ইমাজিনেশন। হ্যাঁ, হ্যাঁ পুরোটাই সেই তো বলি অ্যাজাম্পশন। না, ওই যে ব্যাপারটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি বাচ্চাদের বোঝাবো কি করে ওইটাই নর্থ বা সাউথ কি করে ওটাই, ঠিক আছে। না, না, বাচ্চাদের বোঝাবে হচ্ছে যে একটা ফ্লাক্স লাইন্স যদি এরকম থাকে, তাহলে ফ্লাক্সটা যেদিক থেকে বেরোচ্ছে সেটা নর্থ পোল, আর যেখানে ঢুকছে সেটা সাউথ পোল। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ব্যাপারটা হচ্ছে এই নর্থেরও তো এদিকটা সাউথ, কেননা ওইখানে তো আবার ফ্লাক্সটা কি এখানে ঢুকবে, ওটা যেখান হ্যাঁ থেকে স্যার। ফ্লাক্সটা অরিজিনেট করছে সেটা নর্থ পোল, আর যেখানে ঢুকছে সেটা সাউথ। আরো বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মেশিনের ক্ষেত্রে কনভেনশনটা কি, মেশিনের ক্ষেত্রে কনভেনশনটা অদ্ভুত। মেশিনের ক্ষেত্রে কনভেনশনটা হচ্ছে এই যে আমি এঁকেছি দেখো, এইটা ট্রু ফর অল্টারনেটর, কিন্তু ডিসি মেশিনের জন্য ঠিক উল্টো। ডিসি মেশিনের জন্য এই ওপরে যে ফ্লাক্সটা যেটা পজিটিভ সেটা সাউথ পোল, আর যেটা নেগেটিভ সেটা নর্থ পোল। এটা হচ্ছে মেশিনের কনভেনশন। তার কারণ হচ্ছে ডিসি মেশিনে ভেবে দেখো যে স্টেটারে নর্থ পোল সাউথ পোল থাকে। এবার স্টেটারে যদি নর্থ পোল সাউথ পোল থাকে, তাহলে সাউথ পোল পজিটিভ ফ্লাক্স তৈরি করবে, নর্থ পোল নেগেটিভ ফ্লাক্স তৈরি করবে। আবার রোটারে যদি নর্থ পোল সাউথ পোল থাকে, যেটা অল্টারনেটরে থাকে, সেক্ষেত্রে আবার উল্টো, নর্থ পোল পজিটিভ ফ্লাক্স তৈরি করবে আর সাউথ পোল নেগেটিভ ফ্লাক্স তৈরি করবে। এটা হচ্ছে কনভেনশন, ফ্লাক্সের কনভেনশন। এটা আমাদের খুব কাজে লাগে। এটা তোমরা অনেক সময় জানো না, এটা মানে আরবিটারি আমরা আঁকি, কিন্তু এটা এই কনভেনশনটা মেনে আঁকাটা দরকার। ওকে, স্যার যদি আমার ছোট অল্টারনেটর হয়, যেক্ষেত্রে আমার স্যার আর্মেচারটা হচ্ছে গিয়ে রোটেটিং, সেক্ষেত্রে কি ডিসি মেশিনে কনভেনশনটা ঠিক? না, কনভেনশন কনভেনশন। ডিসি মেশিনে যদি তোমার স্টেটারে তুমি দাও পোল রাখো, তাহলে স্টেটারে পোল মানে হচ্ছে নর্থ পোল নেগেটিভ ফ্লাক্স তৈরি করবে, সাউথ পোল পজিটিভ ফ্লাক্স তৈরি করবে। আর যদি রোটারে পোল রাখো, সেটাই বলছি, মানে আমার ছোট অল্টারনেটরের ক্ষেত্রে ব্যাপারটা সঠিক হয়েছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে।